প্রথম প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? প্রথম প্রশ্নের কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন। ভাষা কথাটির মূল অর্থ কী? দেখুন আমরা কোয়েশ্চন লেভেলটা, কোয়েশ্চনের যেটা লেভেল সেটা আমরা ইজি টু ডিফিকাল্ট করছি আজকের যেটা সেট। ভাষা কথাটির মূল অর্থ কী? মনের ভাবকে প্রকাশ করা, মনের ভাবগুলিকে লিখে ফেলা, মনের ভাবকে অন্যের সঙ্গে বিনিময় করা, এগুলির কোনোটি নয়। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে কি হবে? এখানে কারেক্ট আনসার হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা। তো দেখুন, মনের ভাবকে প্রকাশ করা, প্রকাশ আমরা যে কোনোভাবে করতে পারি, লিখেও প্রকাশ করতে পারি না, ডাইরেক্ট প্রকাশ করে দিয়েছে সেহেতু এই দুটো অপশন আমাদের কাজে লাগছে না। ডাইরেক্ট মনের ভাবকে প্রকাশ করা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ কি? ওয়াও, চলে আসলো ভাই ইন্টারেস্টিং কোয়েশ্চন। ভাবের শারীরিক প্রতিরূপ, ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, ভাবের শারীরিক গঠনকে বিশ্লেষণ করা। প্রথম দুইটা ঠিক, অর্থাৎ কি এ এবং বি সঠিক। অপশন নাম্বার ডি বলেছে প্রথম দুইটা ঠিক, বা তার মানে এ এবং বি দুটাই যদি ঠিক হয় তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হবে। তো এবারে বলুন দেখি কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 2, ব্যাকরণ কি? হোয়াট ইজ গ্রামার? আপনারা খুবই তাড়াতাড়ি কমেন্ট করবেন ভাই। ব্যাকরণ হলো, আচ্ছা ব্যাকরণটা কিসের ব্যাকরণ হয়? মানুষের শরীরের কোনো ব্যাকরণ হয় না, সেটা আমাদের শরীরে যেভাবে আমরা নানা অলংকার, দেখুন অলংকার লাগিয়ে, একটা কথা জেনে রাখুন, আমরা বাংলা ক্লাসে অন্য একটা ক্লাসে বলেছিলাম যে যদি আপনি বিশেষ করে যদি অলংকার যদি লাগান, তাহলে অলংকার লাগালে, বেশি করে অলংকার লাগাইলে কি হয়? সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক আছে, যত বেশি অলংকার নারী দেহে লাগবে বা পুরুষ দেহে লাগবে, বিশেষ করে নারীদের, মহিলারা বা মেয়েরা যত বেশি অলংকার পরবে তাদেরকে দেখতে তত বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। ঠিক আছে, সেম টু সেম যদি আমরা বাংলা ভাষার ক্ষেত্রেও যদি আমরা অলংকার যদি লাগাই, তো যখন আমরা অলংকার লাগাবো তখন কিন্তু বাংলা ভাষাটাও কিন্তু অনেক সুন্দর হবে। তো যে ভাষার যেটা অলংকার আমরা লাগাবো, তো অলংকারটা কি? অলংকার হচ্ছে ব্যাকরণের একটা রূপ। ঠিক আছে, তো ব্যাকরণ কি? ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। সাহিত্যের ভিত্তিকে যদি মজবুত করতে হয় তাহলে ভাষার কোন বিষয়টিকে গুরুত্ব দিতে হবে? দেখুন গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসলাম। সাহিত্যের যেটা ভিত্তি আছে, ভিত্তিটাকে যদি আমরা পাকা করতে চাই, মানে মজবুত করতে চাই, তাহলে ভাষার কোন বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে? ব্যাকরণের বিষয়গুলিকে জানতে হবে, সঠিকভাবে ভাষাটিকে জানতে হবে, ভাষার মূল সূত্রগুলিকে জানতে হবে, নাকি ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে? কোয়েশ্চন নম্বর 3 কারেক্ট আনসার কী হবে ভাই? বড়িয়া কোয়েশ্চন, দেখুন শানদার কোয়েশ্চন। কোয়েশ্চন নম্বর 3 কারেক্ট আনসার কী হবে? সাহিত্যের ভিত্তিকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। ভাষার আসল রূপ কি রয়েছে, সেই ভাষার আসল রূপটাকে গ্রহণ করতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের ক্ষেত্রে, ব্যাকরণ রচনার ক্ষেত্রে এর নাম স্মরণ করতেই হয়। অর্থাৎ এই প্রশ্ন আমরা আগের ক্লাসে বলেছিলাম যে বাংলা ভাষায় সর্বপ্রথম ব্যাকরণ কে রচনা করেছিলেন। ঠিক আছে, বাংলা ভাষায় প্রথম কে ব্যাকরণ রচনা করেছিলেন, বা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে কার নাম আমাদের স্মরণ করতেই হয়? কারেক্ট আনসার কী হবে? যদি মনে থাকে তো বলুন, তাড়াতাড়ি বলুন ভাই। কোয়েশ্চন নাম্বার 4, এটা কারেক্ট আনসার হবে ম্যানুয়েল দি এস সম্পসাও। ঠিক আছে, ম্যানুয়েল দ্য এস সম্পসাও একজন বিখ্যাত লেখক, যিনি প্রথমেই অনুধাবন করেছিলেন যে বাংলা ভাষার একটা ব্যাকরণ দরকার। তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন। ঠিক আছে, বাঙালিদের মধ্যে ইনি প্রথম যিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন। ওয়াও ভাই, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রেখেছিলেন কোন বাঙালি? কি ধরনের প্রশ্ন ভাই! দেখুন, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেছিলেন কোন বাঙালি? যোগেশচন্দ্র বিদ্যানিধি, সুকুমার সেন, রাজা রামমোহন রায়, শ্যামাপদ চক্রবর্তী। তো এটা কারেক্ট আনসার, জানা না থাকলে জেনে যাবেন, রাজা রামমোহন রায় ইজ দ্য রাইট আনসার।
ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? কোয়েশ্চন নাম্বার 6, ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? যে কোনো ভাষা শুনে বুঝতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, পড়ে বুঝতে পারা, না উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 6 কারেক্ট আনসার কোনটি হবে? ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? এটার কারেক্ট আনসার কি হতে পারে? তো দেখুন, ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যেন ভালো করে বলতে পারে, ভালো করে পড়তে পারে, ঠিক আছে, আর যে কোনো ভাষা ভালো করে বুঝতে পারে। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, যারা অপশন নাম্বার ডি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা হলো, ওয়াও, আরেক शानदार सवाल। सवाल नंबर 7 दोस्तों क्या हो जाएगा? आप लोग कमेंट कीजिए दोस्तों। व्याकरण शिक्षार प्रयोजनीयता की? क्वेश्चन नंबर 7, व्याकरणের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে। ব্যাকরণের ভাষা জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে। ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে। ব্যাকরণ জ্ঞান এগুলির কোনোটাই করে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে কমেন্ট বক্সে দেখি তো আপনারা কার কি আনসার হবে। বহুত বড়িয়া, ফাটাফাটি কোয়েশ্চন দিচ্ছেন। দেখুন এখানে কেবলমাত্র রয়েছে, প্যাডাগজিতে যখনই কেবলমাত্র পাবেন সঙ্গে সঙ্গে ক্যাচাং করে কেটে দেবেন। আমি প্রত্যেকটা ক্লাসে বলি কেবলমাত্র হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কেবলমাত্র মুখস্থ করা, এই ধরনের ওয়ার্ড আপনি যখন পাবেন তখনই আপনি ক্যাচাং করে কেটে দেবেন। এই অপশনটা আপনার কারেক্ট আনসার হচ্ছে না, এটার মধ্যে কোনোটি নয়, এটা হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা, এবার এ এবং বি, এই দুটো এ এবং বি দুটো আমরা স্টাডি করি, তখন আমরা বুঝতে পারবো। ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে, আর এটা বলেছে শুধু লিখতে সাহায্য করে। শুধু লেখা নয় ভাই, ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে। আমরা আগে বলেছিলাম শুদ্ধভাবে প্রয়োগ মানে কি। এখানে দেখুন, শুদ্ধভাবে প্রয়োগ বলতে এখানে ভাষা বুঝতেও হবে, বলতে হবে, পড়তে হবে, লিখতে হবে, সবগুলি করতে হবে। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। দেখুন ব্যাকরণ শিক্ষার গুরুত্ব কি? উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষা জরুরি। বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রেও ব্যাকরণ শিক্ষাটা জরুরি। অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রেও ব্যাকরণ শিক্ষাটা জরুরি। না উপরের সবগুলি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, শানদার কোয়েশ্চন। উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। বাক্য বিশ্লেষণ করতেও ব্যবহৃত হয়। অন্য ভাষার ইন্টারেস্ট থাকতে হবে, ইন্টারেস্ট থাকলে আমরা শিখতে পারবো। তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণের জ্ঞান লেখায় ও কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। দেখুন একটা স্টেটমেন্ট দিয়েছি আপনাকে, একটা কথন দিয়েছে। কি কথন? ব্যাকরণের জ্ঞান লেখায় এবং কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। এই কথাটি গ্রহণযোগ্য, কথাটিকে গ্রহণযোগ্য বলে মনে হয় না। কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়। এটার কোনোটাই নয়। কোয়েশ্চন নাম্বার 9 কি বলেছে দেখুন। একটা শিশুর যদি ব্যাকরণের জ্ঞান থাকে, কী হবে কারেক্ট আনসার কমেন্ট করুন। একটা শিশুর যদি ব্যাকরণ জ্ঞান থাকে, ব্যাকরণের যদি জ্ঞান থাকে, গ্রামারের যদি কনসেপ্ট তার কাছে ক্লিয়ার থাকে, তাহলে সে লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে সে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে পারে, অর্থাৎ ব্যবহার করতে সাহায্য করে। কথাটা 100% কারেক্ট, কারণ আমরা এর আগেই বলেছিলাম না, একটু আগে যে দুইটা প্রশ্ন দেখলাম সেম জিনিস তো দেখেছিলাম। সুতরাং কথাটা 100% গ্রহণযোগ্য। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশনে গ্রহণযোগ্য না দিতে পারে 1 নম্বর সত্য, 2 নম্বর ভুল, 3 নম্বর সত্য, 4 নম্বর এই ধরনের দিয়ে দিতে পারে, মনে রাখবেন এগুলো। এবার আসুন ডিমেরিটস। ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা কি? ওয়াও, প্রশ্ন আপনাদের সম্মুখে, আনসার কমেন্ট বক্সে বলুন। কোয়েশ্চন নাম্বার 10,
ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা হলো কোয়েশ্চেন নাম্বার 10। ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনো আগ্রহ বোধ করে না। ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে। ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না। উপরের সবগুলি। এখানে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 10 এর কি হতে পারে ভাই, একটু কমেন্ট করুন তো খুব তাড়াতাড়ি। তো দেখুন, ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনোই আগ্রহ বোধ করে না, তারা আগ্রহী হয় না, দুটাই কারেক্ট। তার মানে দুইটা যখন কারেক্ট হলো তার মানে এটাও কারেক্ট হতে হবে, কারণ উপরে সবগুলো দিয়েছে। তো ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, এটাও ভয় এবং ভীতি তাদের মধ্যে সঞ্চার হয়, এটাও কারেক্ট। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিছুটা অসুবিধা দেখা দেয়, তো অসুবিধার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক আমাদেরকে বলতে হবে। ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক সেটা বলতে হবে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক ভুল রয়েছে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছয় না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও তা যথোপযুক্ত নয়। কোয়েশ্চন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11 কারেক্ট আনসার কী হবে ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। তো এটার কারেক্ট আনসার হবে ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। যখন কোনো বই প্রকাশিত হয় না তখন অনেক ভুল রয়েছে বইয়ের মধ্যে, সেটা কী করে বলতে পারি। ভালো ব্যাকরণ তাদের কাছে পৌঁছায় না, যখন বই পাবলিশই হয় না তখন আর পৌঁছবে কী করে। আর ভালো বই থাকলেও তো যত নাই বই নাই ভাই, বই নেই তার জন্য উপযুক্ত যথোপযুক্ত কথাই আসে না। সুতরাং ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না ইজ দ্য রাইট আনসার। ওয়াও, সওয়াল নাম্বার 12 মোস্ট ইম্পর্টেন্ট। একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ হলো। আচ্ছা, একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ কি জানেন? সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা। কোয়েশ্চন অপশন নাম্বার এ। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এড়িয়ে চলা। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগতভাবে ভুল করেছে তাদের ত্রুটিকে সংশোধন করে দেওয়া, এর কোনোটিই নয়। শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে ছাত্ররা যদি কোনো ভুল করে শিক্ষক তা কী করবেন, শুধরে দেবেন। অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণে ভুল করেছে, ব্যাকরণে ভুল করুক, যে কোনো ক্ষেত্রে ভুল করুক, তাকে আপনি সংশোধন করে দেবেন। তবে সংশোধন করার কিন্তু পদ্ধতি রয়েছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করতে পারবেন না। তাকে যেটা আপনি টাস্ক দেবেন, টাস্কটা কমপ্লিট হওয়ার পর আপনি তাকে সংশোধনের কাজে দিতে পারেন, সঙ্গে সঙ্গে তাকে আপনি সংশোধনের কাজে দিতে পারবেন না। এবার দেখুন অপশন নাম্বার বি। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে সেই সমস্ত ছাত্রদের এড়িয়ে চলা। যারা ভুল করছে তাদেরকে আমরা কখনো এড়িয়ে চলতে পারি না। ক্যান্সেল, এই অপশনটা কোনো মতেই কারেক্ট আনসার হচ্ছে না। সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরো, এটাও কিন্তু কারেক্ট। আমরা ছাত্রদেরকে কী করতে পারি, সঠিক বিষয়টা তুলে ধরতে পারি। তো এখানে কারেক্ট আনসার হওয়া উচিত ছিল এ অ্যান্ড সি, ঠিক আছে, কিন্তু অপশনে যেহেতু এ অ্যান্ড সি নাই, সুতরাং আমরা মোস্ট মানে এখানে দেখবেন দুটা থেকে এ এবং সি এই দুটোই কিন্তু কারেক্ট, দুটো কিন্তু ভুল না, দুটোই কারেক্ট। তো দুটো থেকে কোনটা বেশি কারেক্ট এটা আমাদের দেখতে হবে। তো বেশি কারেক্ট কি, যেখানে ছাত্ররা ভুল করেছে সেখানে শিক্ষক শুধরে দেবেন, এটা হচ্ছে বেস্ট, মানে দুটো থেকে ভালো। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি ঠিক নয়? কোয়েশ্চন নাম্বার 13 বলেছে কি নিচের কোনটা ঠিক নয়, কারেক্ট আনসার কি কমেন্ট বক্সে। নিচের কোনটা ঠিক নয়, এটার কারেক্ট আনসার কী হবে বলুন তো? নিচের কোনটি ঠিক নয়? ব্যাকরণ শৃঙ্খলাবোধের জন্ম দেয়। ব্যাকরণ ভাষা সম্পর্কে একটা সুশৃঙ্খল জ্ঞান দান করে।
ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে ব্যাকরণ সম্মতভাবে একটা ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে। ক্ষয় এবং গ দুটোই ঠিক। এটা আমরা কারেক্ট বলতে পারি। অপশন নাম্বার কোথায় গেল ভাই? অপশন নাম্বার সি। ব্যাকরণ এমন একটা বিষয় যা সমস্ত জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটা ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে। এটা কিন্তু কারেক্ট। ব্যাকরণ ভাষা সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান দান করে, এটাও কিন্তু কারেক্ট। দুটো কারেক্ট হয়ে গেল। এখানে বলেছে কোনটা ঠিক নয়, তার মানে দুটো আমরা ঠিক পেয়ে গেছি। তার মানে আফটার অল এ নম্বর, আর তো এই অপশনটা তো হচ্ছেই না, কারণ এই দুটো তো ঠিক হয়ে গেল। এটা কী করে হচ্ছে? তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয়। ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয় না, তার পরিবর্তে ব্যাকরণ ভাষা সম্পর্কে একটা সুশৃঙ্খল জ্ঞান দান করে। ভাই, জ্ঞান দান করা এবং জন্ম দেওয়া, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট অ্যাজ ইউ নো। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কি? বলুন বলুন বলুন, ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কি? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কি? কারেক্ট অ্যান্সার কি? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি। দেখুন, আমরা কনসেপ্টের ক্লাস যেটা করেছিলাম, একটা কনসেপ্টের ক্লাস করেছিলাম, ব্যাকরণের শিক্ষাদানের নীতি, ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা। ঠিক আছে, একটা ক্লাস করেছিলাম। তো এই ক্লাস কে কে দেখেছিলেন একটু বলুন তবে, কার কার মনে আছে? তো এই ক্লাসে আমরা বলেছিলাম ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি। কি বলেছিলাম ভাই এই ক্লাসে? এই ক্লাসে দেখুন, কনসেপ্টের ক্লাসে আমরা বলেছিলাম যে আরোহী পদ্ধতি। ঠিক আছে, আরোহী পদ্ধতিটা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি। আমি আবারও বলছি যে আরোহী ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি এবং শ্রেষ্ঠ পদ্ধতি, ভালো পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। কিন্তু যেহেতু এখানে অপশনে আমাদের আরোহী পদ্ধতি নেই, তো আরোহী পদ্ধতির সেকেন্ড যেটা পদ্ধতি রয়েছে বিশ্লেষণ পদ্ধতি, এটা হবে আমাদের কি কারেক্ট আনসার। সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি, এই ধরনের কোনো পদ্ধতিতে আমরা ব্যাকরণ শিক্ষাদান করি না। ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। আর যেহেতু আরোহী পদ্ধতি অপশনে নেই, তাই আমরা দেব বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু ব্যাকরণ শেখানো হয়। ঠিক আছে, নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়? নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয় বলেছে? উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার। এটার কারেক্ট আনসার কি হতে পারে? কোনটা বলেছে নয়? এখানে নয়টা দেখবেন ভাই, হুইচ ইজ নট কারেক্ট। ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় কি কি? এই তিনটা বেছে বার করুন, যেটা বেঁচে থাকবে এটাই কারেক্ট আনসার। কি হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন। উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান। যে কোনো ক্লাস, ব্যাকরণ শিক্ষাদান বলুন, ভাষা শিক্ষাদান বলুন, যে কোনো বিষয় শিক্ষাদান বলুন, বর্তমানে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা শিক্ষাদান করা হয়। সুতরাং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। যে কোনো কিছু কন্ডাক্ট করতে গেলে একটা পাঠ্যক্রম, একটা কারিকুলাম, আমার ফ্রেমওয়ার্ক থাকতে হবে। এই কারিকুলামের মতে, পাঠ্যক্রম মতে আমাকে কাজ করতে হবে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ক্লাসেই আমাকে কি করতে হবে? টিএলএম ইউজ করতে হবে। যে কোনো ক্লাসে, ভাষা শিক্ষার ক্লাস বলুন, ইংলিশ ক্লাস বলুন বা ম্যাথস ক্লাস বলুন, প্রত্যেকটা ক্লাসে আমাকে টিএলএম ব্যবহার করতে হবে। যত বেশি টিএলএম ব্যবহার করব, তত আমার ক্লাসটা আনন্দময় এবং মধুরময় হবে। তো এখানে কোনটা যেটা নট বলেছি, এটা হবে পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়। আর ভাই, পাঠ্যপুস্তকটাকে বিজ্ঞানসম্মত হতে হবে। ঠিক আছে, তো এখানে বলেছে যেন বিজ্ঞানসম্মতভাবে না হয়, তার মানে এটা হবে কি কারেক্ট আনসার? এটা হচ্ছে ইনকারেক্ট। ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয়, তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার, তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? অপশনগুলো দেখুন এবং কারেক্ট আনসার করুন।
ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়। কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি বলুন, নিচের কোনটা ঠিক নয়। ব্যাকরণের নিয়মকানুন শেখাবার সময় আরোহী পদ্ধতি প্রয়োগ করা জরুরি। এই যে দেখুন, আমি একটি বলেছিলাম না যে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আরোহী পদ্ধতি হচ্ছে কি শ্রেষ্ঠ পদ্ধতি। সুতরাং ব্যাকরণের নিয়মকানুন শেখাবার সময় আমরা আরোহী পদ্ধতির মাধ্যমে শেখানি আমাদের খুব জরুরি। তো আরোহী পদ্ধতি কি অবরোহী পদ্ধতি কি জানা না থাকলে ইউটিউবে গিয়ে দেখে নেবেন, বা আমার অফিসিয়াল গ্রুপে আমি পিডিএফ দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বাংলা ব্যাকরণের সেই সমস্ত বিষয়গুলি ছাত্রদেরকে পড়াতে হবে যেগুলি ছাত্রছাত্রীরা আয়ত্ত করলে বাংলা ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে। ইয়েস, কারেক্ট। বাংলা ব্যাকরণের বিষয়টাকে কী করাতে হবে, ভালো করে পড়াতে হবে ছাত্রদের, যেগুলো তারা যদি আয়ত্ত করে, যে বিষয়গুলো তারা যদি আয়ত্ত করতে পারে তাহলে তাদের ভাষা ব্যবহারের দক্ষতা তাদের বৃদ্ধি পায়। এটা কারেক্ট। ছাত্রদের ব্যাকরণের যে জিনিসই শেখানো হোক না কেন তা সম্যক রূপে শেখানো হবে, এটাও কারেক্ট। তো ইনকারেক্ট হচ্ছে অপশন নাম্বার ডি। কেন ইনকারেক্ট দেখুন, ছাত্রদের ভয় দেখিয়ে মুখস্থ দেখিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। আরে ভাই, আমরা ছাত্রদেরকে ভয় দেখানো নেগেটিভ ওয়ার্ড, ছাত্রদেরকে ভয় দেখাই না, মুখস্থ করাই না। ছাত্রদেরকে ভয় দেখিয়ে মুখস্থ করিয়ে কণ্ঠস্থ গলস্থ নাকস্থ করিয়ে আমরা কী করি না, যে কোনো শিক্ষা, ব্যাকরণ শিক্ষা কেন যে কোনো শিক্ষাদান করা হয় না। প্যাডাগজিতে মুখস্থ করা, ভয় দেখানো, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো নেগেটিভ ওয়ার্ডের আমার একটা ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা সার্চ করুন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড সহজ গুরু। এই ক্লাসের পরে আপনারা সার্চ করবেন পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড বেঙ্গলি সহজ গুরু, তাহলে যে বেঙ্গলির পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড রয়েছে বাংলা ভাষার একটা ভিডিও চলে আসবে আপনার সামনে। ওই ভিডিও থেকে আপনি নোট ডাউন করে রেখে দিন বা স্ক্রিনশট করে রেখে দিন, এই অনেক কাজে লাগবে আপনার পজিটিভ নেগেটিভ আনসারগুলো জানার ক্ষেত্রে। নিচের কোনটি অবরোহী পদ্ধতি নয়? ওয়াও, ডিডাকটিভ মেথড নয়, কোনটি অবরোহী পদ্ধতি নয়? একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন। কোয়েশ্চন নাম্বার 17। এই পদ্ধতিতে ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে। ঠিক আছে, কোয়েশ্চন 7 এটা কারেক্ট। এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলী, আরে বুদ্ধিদীপ্ত কোথা থেকে চলে আসবে, এটা হচ্ছে না। এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়, ইয়েস কম সময় লাগে, অর্জিত জ্ঞানকে কাজে লাগানো, যে 100% যা জ্ঞান আমি পেয়েছি তা কাজে লাগাতে পারবো। সুতরাং আলটিমেটলি এখানে কোনটা নয় দেখুন, এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চিরন্তন এবং ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য আছে। চিরন্তন ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি? চিরন্তন ব্যাকরণকে প্রথা মুক্তভাবে পড়ানো সম্ভব, কিন্তু ব্যবহারিক ব্যাকরণকে প্রথাযুক্তভাবে পড়ানো উচিত। চিরন্তন ব্যাকরণ একান্তই পঠনের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণের একান্তই শিক্ষণের উপর নির্ভর করে। চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ সংশ্লেষণাত্মক বিষয়ের উপর নির্ভর করে। উপরে কোনোটি কারেক্ট নয়। এটার কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 18 বলুন তো। কোয়েশ্চন নাম্বার 18 ভাবুন, কারেক্ট আনসার করুন, কী হতে পারে? চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করছে। চিরন্তন ব্যাকরণটা অনুপূর্বিক যে বিষয় আছে এই বিষয়ের উপর নির্ভর করবে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণটা সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমের উপর সেটা নির্ভর করে। আপনি কতটুকু ভালো করে সেটা এক্সপ্লেন করতে পারছেন ব্যাকরণকে, এটাই হচ্ছে কি ব্যবহারিক ব্যাকরণ। প্রাসঙ্গিক পদ্ধতি বা কনটেক্সচুয়াল মেথড, এই পদ্ধতির দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলা ত্রুটি বিচ্যুতি রয়েছে? প্রাসঙ্গিক পদ্ধতি বলুন বা কনটেক্সচুয়াল মেথড বলুন, এই পদ্ধতি দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতগুলা ত্রুটি রয়েছে, কী কী রয়েছে আমরা দেখি। এই পদ্ধতির সাহায্যে ছাত্রদের ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আমরা কিন্তু প্রাসঙ্গিক পদ্ধতির কথা আলোচনা করছি। এই পদ্ধতির সাহায্যে যদি ব্যাকরণ শেখাই তাহলে ছাত্রদের অনেক সময় লেগে যাবে। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণের অনেক বিষয় ছাত্রদের শেখানোর সুযোগ পাওয়া যায় না। এই পদ্ধতির সাহায্যে ব্যাকরণের যেসব নিয়মগুলি আর যেসব বিষয়গুলি ছাত্রদের একান্তই জানা দরকার
সেগুলি ধারাবাহিকভাবে তাদের কখনোই শেখানো যায় না। এগুলি উপরে সবগুলোই ঠিক, অর্থাৎ কন্টেক্সচুয়াল মেথড বা প্রাসঙ্গিক পদ্ধতির যে দোষগুলো রয়েছে এখানে নিচের কোনটা কারেক্ট আনসার? প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষা। একটা প্রসঙ্গ চলছে, এই প্রসঙ্গে আপনি হুট করে সন্ধির একটা প্রসঙ্গ আলোচনা করলেন, সন্ধি শিখাতে চলে গেলেন। আবার হুট করে ছন্দে চলে গেলেন, ছন্দের একটা প্রসঙ্গ আপনি ছন্দ শিখাতে চলে গেলেন। এই ক্ষেত্রে তাদের কী হবে, অনেক বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, তারপর আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে ধারাবাহিকভাবে শেখাতে পারবেন না, এটা হচ্ছে না, এটাও কারেক্ট। তারপর কি ব্যাকরণের অনেক বিষয় শেখানোর সুযোগ পাওয়া যায় না। ঠিক আছে, আপনি হুট করে এবার আজকে এই টপিক, কালকে ওই টপিক, পরশু এই টপিক, এই সমস্ত করলে ভালোভাবে বোঝা যায় না। সুতরাং উপরের সবগুলাই কারেক্ট, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডাকটিভ মেথড এই পদ্ধতির সৃষ্টি হয়েছে। ওয়াও, কী ধরনের প্রথমে ঘুরিয়ে ফিরে দিচ্ছে দেখুন। ইন্ডাকটিভ মেথড এই পদ্ধতির সৃষ্টি হয়েছে শক্ত থেকে সহজ পথে যাওয়ার জন্য, কঠিন থেকে সহজ পথে যাওয়ার জন্য, সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য, না উপরে कोनोटी नয়। এই প্রশ্ন তো আপনাদের बाएं हाथ का खेल है दोस्तों। ये क्वेश्चन का सवाल आप लोगों के लिए बाएं हाथ का खेल है, तो इसका करेक्ट आंसर जरूर बता दीजिए। करेक्ट आंसर क्या हो जाएगा? मुझे मालूम है कि ये तो आपका बाएं हाथ का खेल है ना? बढ़िया बात, तो बोलिए करेक्ट आंसर क्या हो जाएगा? तो এটা কারেক্ট आंसर হবে সহজ থেকে কঠিনের দিকে যাওয়া, সহজ থেকে কঠিন পথে। রুক জানা ভাই, क्या दिक्कत है? সহজ থেকে কঠিন পথে যাওয়ার জন্য ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, আর কঠিন থেকে সহজ দেওয়া, দ্যাট ইজ কল্ড ডিডাকটিভ মেথড। ঠিক আছে, জানা থেকে অজানার যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথ এটি হলো। জানা থেকে অজানায় যাব, জানা থেকে অজানা, নোন টু আননোন, কিংবা সহজ টু কঠিন, এটাকে কি বলে? কোয়েশ্চেন নাম্বার 21। এই মেথড আমরা বলে আসলাম আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড, তাই না? সুতরাং ইন্ডাকটিভ মেথডে কি জানা থেকে অজানায় যায়, আবার সহজ থেকে কঠিনে যায়, তাই না? ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন না? ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন রয়েছে? ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। কোয়েশ্চেন নাম্বার 22, কারেক্ট অ্যান্সার কী হবে বলুন? ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রছাত্রী। আরে ভাই, এক প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে দেখুন। আগে যে প্রশ্ন ডিসকাস করেছে সেই প্রশ্ন আবার চলে আসছে দেখুন। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, আপনাদের এক্সামেও সেম একটু ঘুরিয়ে দেবে ভাই, প্রশ্নটা সেম থাকবে, আপনাকে বুঝতে হবে। কোয়েশ্চনটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো এবারে কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন কমেন্ট বক্সে। কোয়েশ্চন নম্বর 22। ভাষার নিয়মকানুন জানা থাকলে, ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্ররা ভাষা ব্যবহারে দক্ষ হয় 100%, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হয় 100%, লেখার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে সাহায্য করে 100%। তো সব কিছু 100%। তো আমাদের কি আসলো আর কি গেল ভাই? আমরাও 100% অপশন নাম্বার ডি দিয়ে দিলাম কারেক্ট আনসার। ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম কেন না? শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বটা অপরিসীম কেন না? বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম। উপরের সবগুলোই ঠিক। কোয়েশ্চন নাম্বার 23। এটা কারেক্ট আনসার হবে। আমরা ভাবছি অপশন নাম্বার সি, কিন্তু আসলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম কারণ ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃতীয়, অর্থাৎ বাংলা ভাষার মাধ্যমে আমরা খুব ভালোভাবে আমরা কী করতে পারি, সুন্দরভাবে কথা বলতে পারি, অন্যজনকে মনের কথা খুব ভালোভাবে তৃপ্তিভাবে বুঝাতে পারি, একটা মাধ্যম। সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ, সব দিক থেকে আমাদের মাতৃভাষার বিকাশ যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে মাতৃভাষার বিকাশ ঠিকঠাক হয়, তাহলে মাতৃভাষার মাধ্যমে আমরা অন্য ভাষারও বিকাশ আমরা ডেভেলপ করতে পারি। বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে। ঠিক আছে, যত বেশি পড়বো মাতৃভাষা তত আমাদের বুদ্ধি তত বৃদ্ধি হবে, তাই না? মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয়, তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাই সেগুলো হলো,
মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয় তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাই সেগুলো কি সময় এবং শক্তির অপচয়কে রোধ করে, আত্মবিশ্বাসের গতিকে ত্বরান্বিত করে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হয়ে যায় না উপরের সবগুলি ঠিক? কোয়েশ্চেন নাম্বার 24, এটাও কারেক্ট অ্যান্সার হবে, উপরের সবগুলো ঠিক। আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হয়, সময় অপচয় রোধ হয়, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায়, সৃজনশীল কর্ম করতে পারি যদি আমরা মাতৃভাষা ভালো মতো যদি জানি, মাতৃভাষার মাধ্যমে যদি কিছু তৈরি করতে চাই তাহলে আমরা অনেক সময় আমাদের সময়ও বাঁচলো, শক্তিও বাঁচলো, ঠিক আছে? অর্থাৎ সব দিক দিয়ে 100% ভালো হবে। সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক দিয়ে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে সোশ্যাল পার্সপেক্টিভসে যদি দেখি তাহলে কি মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সুনাগরিকতার শিক্ষা দান করে, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করায়, সবগুলাই ঠিক। কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 25। সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে মাতৃভাষার গুরুত্ব অনেকটি, কারণ সুনাগরিকতার শিক্ষা দান করবে মাতৃভাষা, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটাবে, কারেক্ট, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটাবে, এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলো ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তো দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়? মাতৃভাষা চর্চার উপযোগী নয় কোনটা সেটা আমাদের বলতে হবে। তো এটার কারেক্ট আনসার কী হবে আপনারা একটু ভাবুন তো এবং কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কী হতে পারে। অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটায়, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সহায়ক নয়, চাহিদা এবং আকাঙ্ক্ষার পরিতৃপ্তির উত্তম মাধ্যম, শিশুদের ক্রমবিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়তা দান করে। তো এটার কারেক্ট আনসার কী হতে পারে একটু ভাবুন এবং কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান তো ভাই। এখানে বলেছে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে কোনটা উপযোগী নয় ব্যক্তিগত দিক দিয়ে। তো ওটার কারেক্ট আনসার অপশন নাম্বার বি, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সেটা সহায়ক নয়। মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানটা সহায়ক হতে পারে কিন্তু এখানে নয় বলেছে, সুতরাং এটা উপযোগী নয় ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলো গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কটা কমিশন গঠন হয়েছিল তার মধ্যে নিচে কোনটা আছে এমন একটা কমিশন যেটা মাতৃভাষাকে কেন্দ্র করে গঠিত হয়েছে? হান্টার কমিশন, রামমোহন কমিশন, রবীন্দ্রনাথ কমিশন না শরৎচন্দ্র কমিশন? তো এটা কারেক্ট আনসার আপনাদের সবার জানা আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে কি হান্টার কমিশন, ঠিক আছে? তো হান্টার কমিশন কি, মুদালিয়ার কমিশন কি, রাধাকৃষ্ণন কমিশন কি, এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন। তারপর দেখুন কুঠারি কমিশন, কুঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটা ঠিক নয়? এখানে তিনটা আছে, তিনটা হচ্ছে ঠিক, কুঠারি কমিশনের সুপারিশের মধ্যে পড়ছে, আর একটা হবে যেটা কিনা কুঠারি কমিশনের সমাধানের বাইরে, মানে কুঠারি কমিশনের সেই কথাটা বলেনি। কোন কথাটা বলেনি আমরা দেখি তো, এবার দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 28 অপশনগুলো দেখি। উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি অথবা অন্য কোনো ভারতীয় বা ইউরোপীয় ভাষার মধ্যে যে কোনো একটি থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি বা অন্য কোনো আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষা থাকবে। তো এখানে কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন নাম্বার 28 আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই। আপনারা কিন্তু দেখা মাত্র কারেক্ট আনসার আমি বুঝতে পারছি যে আপনারা কারেক্ট আনসার 100% কমেন্ট বক্সে করতে পারবেন, কারণ এই প্রশ্নের আনসার আপনাদের ভুল হওয়ার কথা নয়। যদিও আপনি কুঠারি কমিশন সম্বন্ধে আপনি কিছু জানেন না, আমি ভাবছি যে আপনি কুঠারি কমিশন সম্বন্ধে জানেন না, যদি কুঠারি কমিশনের সম্বন্ধে যদি আপনি কিছু নাও বা জানেন তারপরেও কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার করতে পারবেন। আর যদি কুঠারি কমিশন সম্বন্ধে সম্পূর্ণ জানকারি থাকে, আপনার জানা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন আমরা বলেছিলাম কুঠারি কমিশনটা গঠিত হয় ছোট্ট শিশুদের জন্য, তাই না? তো ছোট্ট শিশুরা কেবলমাত্র ইংরেজি ভাষায় পড়াশোনা করবে, সেটা কি ধরনের কথাবার্তা? নিম্ন প্রাথমিক স্তরে আমাদের মাতৃভাষা থাকতে হবে, এটা কারেক্ট। উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা, উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা থাকতে হবে ইংরেজি, হিন্দি, যে কোনো একটা ভাষা থাকতে হবে, এটাও কারেক্ট।
নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা থাকতেই হবে, এটাও কারেক্ট। কিন্তু নিম্ন মাধ্যমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে, এটা ইনকারেক্ট, এটা হচ্ছে ভুল। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, কারণ এখানে বলেছে কোনটা নয়। তো নেগেটিভের আনসার নেগেটিভ হবে, সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ডক্টর রাধাকৃষ্ণন কমিশন প্রবর্তিত হয়। রাধাকৃষ্ণন কমিশন কবে প্রবর্তিত হয়েছিল? দেখুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনারা কিন্তু পাবেন না ভাই। তো এটা কারেক্ট আনসার কী হবে? 1948 ও 1949, ঠিক আছে। তো আমি বারবার বলছি রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, এই কুঠারি কমিশন, সবগুলো কমিশন নিয়ে অলরেডি ভিডিও আমি তৈরি করেছি। যদি আপনারা দেখে না থাকেন দেখে নেবেন। আর যদি আপনারা সেই আনসারটা, সেই ভিডিওটা যদি খুঁজতে আপনাদের কষ্ট হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন বা আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, আমরা জানিয়ে দেবো। দেখুন রেসেপটিভ ফাংশন, এটা রেসেপটিভ হবে, ঠিক আছে, রেসপেক্টিভ না, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে রিসেপটিভ। রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা বলতে কি বোঝায়? রিসেপটিভ, ঠিক আছে, স্পেলিং একটু মিস্টেক আছে, দেখে নেবেন। ইয়েস, রিসেপটিভ ফাংশন মানে কি বা গ্রহণের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। ক এবং খ দুটোই ঠিক, ক এবং ক কোনোটাই ঠিক নয়। তার মানে অপশন নাম্বার 30 কারেক্ট আনসার কি হতে পারে? দেখুন এটা খুব সহজ পদ্ধতি, কারণ আপনারা যারা আমার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিং এবং অ্যাকুইজিশনের ক্লাস আমি রিপিট করেছি, 3বার 4বার আমি একটা ক্লাস করেছি, বিভিন্নভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা ক্লাসগুলো দেখে থাকেন তাহলে 100% কনফার্ম এটা করতে পারবেন। তো গ্রহণ বা রিসিপটিভ স্কিল মানে হচ্ছে কি আমরা গ্রহণ করব, আমরা কীভাবে গ্রহণ করব। একজন কি বলেছে সেটা আমরা বুঝবো, একজন কি বলেছে আমরা সেটা শুনবো, শুনে আমরা সেটা গ্রহণ করব, সেটা বুঝবো, দ্যাট ইজ কল রিসিপটিভ। একটা লিখিত ভাষা রয়েছে, যেমন এইটা 30 নম্বর প্রশ্নে কি রয়েছে এটা আমরা পড়ে তার অর্থটা যদি আমরা বুঝতে পারি, এটাও কিন্তু আমাদের গ্রহণ। তার মানে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এটাও কি আমাদের গ্রহণ ক্ষমতার মধ্যে আসছে বা রিসিপটিভ স্কিলের মধ্যে বা রিসিপটিভ ফাংশনের মধ্যে আসছে। তার মানে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? ক এবং খ দুটাই ঠিক হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি এক্সপ্রেসিভ ফাংশন বা প্রকাশমূলক দক্ষতা বা প্রকাশের ক্ষমতা, মানে কি আমরা প্রকাশ করব। এই ক্ষেত্রে একটা এডিশনাল কথা জেনে রাখুন, লিসেনিং এবং রিডিং এই দুইটা হচ্ছে কি প্রোডাক্ট, এই দুইটা হচ্ছে কি আমাদের রিসেপটিভ স্কিল মানে গ্রহণমূলক দক্ষতা, ঠিক আছে। স্পিকিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ বা প্রকাশমূলক দক্ষতা, এটা আপনারা জেনে রাখবেন। এবার দেখি প্রকাশমূলক দক্ষতা অপশনে কি বলেছে, বক্তব্যের মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা, লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা। এ এবং বি দুটোই ঠিক, এ এবং বি কোনোটাই ঠিক নয়। কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 31, একটু ভাবুন তো। কোয়েশ্চেন নাম্বার 31 একটু ভাবুন, কারেক্ট আনসার কি হতে পারে? দেখুন এখানে কি বলেছিলাম, স্পিকিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল, বা আমরা বলতে পারি প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। অর্থাৎ কি আমরা বক্তব্যের মাধ্যমে, কথনের মাধ্যমে আমরা বিষয়টাকে প্রকাশ করব, মানে অপশন নাম্বার এ কারেক্ট। লিখিতভাবে যে কোনো কিছু আমরা প্রকাশ করব রাইটিংয়ের মাধ্যমে, অর্থাৎ বি কারেক্ট। লিখিতভাবে কোনো একটা বক্তব্যকে প্রকাশ, আমি লিখবো, লেখার মাধ্যমে আমার যেটা মনের ভাব আছে সেটা আমি প্রকাশ করলাম, এটাও কিন্তু আমার প্রকাশমূলক দক্ষতার মধ্যে পড়ছে। তার মানে দুটোটা কারেক্ট, তার মানে কি এ এবং বি দুটোই সঠিক, এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। চলুন কোয়েশ্চন নাম্বার 32 আমরা দেখি, ভাষাগত দিক থেকে নিচের কোন দুটি বিষয়কে আমাদের ভাবা দরকার? ভাষাগত দিক দিয়ে নিচের কোন দুইটা বিষয় রয়েছে, যে দুইটা বিষয় থেকে আমাদের কি করতে হবে, ভাবা দরকার রয়েছে? যা বলতে চায় তা সহজে ও পরিষ্কারভাবে বলতে হবে, যা লিখতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে লিখতে হবে। এ এবং বি দুটোই ঠিক, এ এবং বি কোনোটাই ঠিক নয়। কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 32, একটু ভাবুন তো ভাই। খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন, কারণ লেট করবেন না, কারণ ক্লাস আমরা দীর্ঘ করবো না। খুব সহজে আজকের যে সেট রয়েছে টোটাল 50টা প্রশ্ন সেট আমরা সলভ করছি আজকের ক্লাসে। তো এই ধরনের 50টা করে যদি সেট করি তাহলে অনেক আপনাদের উপকার হবে, ঠিক আছে। অর্থাৎ একটি ক্লাসে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবেন, অনেকগুলো কনসেপ্ট পেয়ে যাবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে, বেশি করে খুঁজতে হবে না, তাই না? তো দেখুন এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি, বিষয়কে আমাদের ভাষাগত দিক দিয়ে আমাদের, অর্থাৎ যা বলতে চায় তা সহজে পরিষ্কারভাবে যদি কেউ বলে তাহলে আমরা সেটা বুঝতে পারবো, তার ভাষাগত দিক ঠিক হয়েছে আমরা বুঝতে পারবো। তার ভাষা যদি ঠিকঠাক থাকে তাহলে সে সহজে বলতে পারবে এবং যা বলবে সেটা পরিষ্কারভাবে বলতে পারবে। এবং ভাষার দিক দিয়ে আমাদের কি লিসেনিং, স্পিকিং এবং রিডিং, রাইটিং এই চারটিকে কিন্তু একত্রে ভাষাগত দক্ষতা বলা হয়। অর্থাৎ তার শ্রবণ ভালো হতে হবে, শ্রবণ কি এটাও ঠিকঠাক হতে হবে, তার কথনও ঠিকঠাক থাকতে হবে,
রিডিংও ঠিকঠাক থাকতে হবে, রাইটিংও ঠিকঠাক থাকতে হবে। তো শ্রবণ, কথন, পঠন, লিখনের উপর আমরা এক্সট্রা ভিডিও বানিয়েছি আলাদা সেপারেট, আপনারা দেখতে পারেন। দেখুন, যা লিখতে চায় তা সহজে পরিষ্কারভাবে লিখতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ ভাষাগত দিক দিয়ে এই দুটোই কিন্তু ঠিক, যা বলতে চাইছে তা সহজে পরিষ্কারভাবে বলতে হবে, এবং যা লিখতে চায় তাও কিন্তু সহজে এবং পরিষ্কারভাবে এটাও কি করতে হবে, আমাদের লিখতে হবে। মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নয় কোনটি? দেখুন, মাতৃভাষায় শিক্ষাদানের যে ক্লাস আমি পড়েছিলাম, মাতৃভাষা শিক্ষাদানের লক্ষ্য, তো মাতৃভাষা শিক্ষাদানের লক্ষ্য বা উদ্দেশ্য নয় কোনটি? কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন, সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন, মানসিক পরিপুষ্টির সহায়কহীনতা। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 33 কি হবে? মাতৃভাষায় শিক্ষাদান যদি একটা লক্ষ্য যদি আমাদের থাকে, তো এই ক্ষেত্রে কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন হবে। অর্থাৎ মাতৃভাষায় সে যদি ভালো শিক্ষাদান লাভ করে তাহলে সে কল্পনা করতে পারবে, ইমাজিন করতে পারবে, আর সে যদি ইমাজিন করতে পারে, কল্পনা করতে পারে, তার মানে সে কি করতে পারবে, ক্রিয়েটিভিটি করতে পারবে, নতুন একটা জিনিস তৈরি করতে পারবে। তার ক্ষেত্রে সামাজিক এবং মানসিক বিকাশ ঘটবে, অর্থাৎ সমাজের কোন ব্যক্তির সঙ্গে কীভাবে কথা বলতে হয় এই যে একটা ধারণা তার মধ্যে চলে আসবে, আর এই সব কিছু চলে আসবে, তার মানে তার মূল্যবোধ চলে আসবে। কিন্তু মানসিক পরিপুষ্টিও তার ক্ষেত্রে সহায়ক করবে। তো এখানে বলেছে সহায়কহীনতা, তো সহায়কহীনতা হবে না, মানসিক পরিপুষ্টি সহায়ক হবে। সুতরাং এই ক্ষেত্রে মানসিক হীনতাটা হবে না, সুতরাং এটা নয় বলেছে। নয় মানে অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটির দ্বারা মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? ঠিক আছে, কোয়েশ্চন নম্বর 34। মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা না করলেও হবে। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কোনো প্রয়োজনীয়তা নেই। আর অপশন নম্বর ডিটা আমাদের লুকিয়ে গেছে, তবু আমরা বলে দিচ্ছি। দেখুন, বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি করা ততটা জরুরি নয়, ঠিক আছে। মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা করা আর ততটা জরুরি নয়। তো কোয়েশ্চন নাম্বার 34 এর কারেক্ট আনসার কি হবে দেখে নেওয়া যাক। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, সাইকোলজি থাকতে হবে, ঠিক আছে। মাতৃভাষায় শিক্ষাদানের নীতি নয় কোনটি? এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 35 কি বলেছে। মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয় কোনটি? কর্ম এবং অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান, সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত প্রভৃতি নীতির সাহায্যে শিক্ষাদান, শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষা নীতির সাহায্যে শিক্ষাদান, ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। তো এখানে দেখুন কোয়েশ্চন নম্বর 35 এর কারেক্ট আনসার আপনারা ধরে নিতে পারছেন কারেক্ট আনসার কি হবে। আমি জানি আপনারা বুঝতে পারছেন, কারণ দেখুন প্রশ্ন দেখলেই কিন্তু একটা আইডিয়া আপনাদের মাথার মধ্যে চলে আসে, তাই না? তো দেখুন কোয়েশ্চন নাম্বার 35 কারেক্ট আনসার কি হবে, একদম চোখের সামনে ভেসে উঠছে কারেক্ট আনসার কি। তো সুতরাং কোয়েশ্চন নাম্বার 35 এর কারেক্ট আনসার কি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং এই ধরনের বাংলা ব্যাকরণ বলুন, পেডাগজি বলুন, প্যাসেজ বলুন, সবগুলো ক্লাস আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যদি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে একটা শেয়ার করতে বলবেন না। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকে সবসময় যে ভাই আপনারা ক্লাসটি শেয়ার করে দিন, যাতে করে সবাই আপনার যে পাড়াপড়শি বন্ধুবান্ধব রয়েছে তারা যাতে যারা রয়েছে আপনার ফেসবুক লিস্টে বা হোয়াটসঅ্যাপ লিস্টে, তারা যাতে এই সবগুলো ক্লাস তারা দেখতে পারে, ঠিক আছে। সবার সঙ্গে সবার সহযোগিতা করাই হচ্ছে মূল লক্ষ্য। সুতরাং আপনারা একটি ক্লাস দয়া করে ক্লাসটি একবার শেয়ার করে দেবেন, সেটাই আপনার অনুরোধ থাকবে। এবং সম্পূর্ণ ক্লাসের পিডিএফগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কোথায় পাবেন, কী করে পাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে গেলে এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখুন, মাতৃভাষার শিক্ষাদানের নীতি হচ্ছে কি, কর্ম এবং অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য শিক্ষাদান, সঞ্চয়ের মাধ্যম, অভিজ্ঞতার দ্বারা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা শিখি, এটাও কারেক্ট। আর মাতৃভাষা শিক্ষাদানের নীতি হচ্ছে কি আরোহী পদ্ধতি, যেটাকে বলা হয় কি সহজ থেকে জটিলে যাব, জানা থেকে অজানায় যাব, মূর্ত থেকে বিমূর্তে যাব, 100% কারেক্ট। শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষা নীতির সাহায্যে শিক্ষাদান, শিক্ষা নীতিগুলো আমাদের ফলো করতে হবে, শিক্ষাদান করতে হবে। আর ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, এখানে বলেছে ইন্দ্রিয়ের সাথে শিক্ষাদান না করা।
তো মাতৃভাষা ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু অনেক সময় দেখুন আমরা বলি না যে ইশারা একটা শব্দ আছে, ইশারার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু শেখাতে পারি বা নিজেও শিখতে পারি, শেখাতে পারি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। এটা উচিত ছিল ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান করা, কিন্তু এখানে বলেছে ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা। সুতরাং কোয়েশ্চন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। থর্নডাইক একটা সূত্র দিয়েছিলেন শিখনের তত্ত্ব। থর্নডাইক যে তত্ত্ব দিয়েছিলেন তার প্রধান সূত্রগুলি হচ্ছে প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফলভোগের সূত্র, না উপরের সবগুলি ঠিক। কোয়েশ্চন নাম্বার 36। তো থর্নডাইক তার যে শিখনের তত্ত্বের মধ্যে তিনি তিনটা তত্ত্ব দিয়েছিলেন, মাথায় রাখবেন, প্রস্তুতির তত্ত্ব, অনুশীলনের তত্ত্ব এবং ফলভোগের তত্ত্ব। সুতরাং উপরের সবগুলি ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। থর্নডাইকের শিখনের অপ্রধান সূত্র বা নীতিগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়? থর্নডাইক যে তত্ত্ব দিয়েছিলেন শিখনের তত্ত্ব, তার মধ্যে তার যে নীতি বা সূত্র রয়েছে তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? আংশিক কর্মের নীতি, দৃষ্টিভঙ্গি মনোভাবের নীতি, বিচিত্র ক্রিয়ার নীতি, না সাদৃশ্যের নীতি? কোনটা ঠিক নয় বলেছে? কোয়েশ্চন নাম্বার 37। ভাবুন তো কারেক্ট আনসার কি? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে বিচিত্র ক্রিয়ার নীতি। আপনারা থর্নডাইকের তত্ত্ব যদি পুরোটা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পুরো ডিটেলস জেনে যাবেন। থর্নডাইকের তত্ত্বটা একবার পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে ভাই, আমাদের চ্যানেলে রয়েছে থর্নডাইকের তত্ত্ব, আপনারা দেখে নেবেন। শিক্ষণ সম্পর্কে মনোবিজ্ঞানীরা যেসব তথ্য প্রকাশ করেছেন তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? শিক্ষণ সম্বন্ধে অনেক মনোবিজ্ঞানিক অনেক তথ্য প্রকাশ করেছিলেন, তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? থর্নডাইক সংযোগবাদের উপর ভিত্তি করে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব দিয়েছিলেন। প্যাভলভ দিয়েছিলেন বিবর্তনবাদ, গেস্টাল দিয়েছিলেন অন্তর্দৃষ্টি তত্ত্ব এবং কার্ল লিওন দিয়েছিলেন ফিল্ড থিওরি তত্ত্ব। কোয়েশ্চন নাম্বার 38। এটা কারেক্ট আনসার হবে প্যাভলভ। প্যাভলভ দিয়েছিলেন অনুবর্তনবাদ। ঠিক আছে, প্যাভলভ যেটা দিয়েছিলেন সেটা তিনি দিয়েছিলেন অনুবর্তনবাদ, তিনি বিবর্তনবাদ দেননি। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। এবং থর্নডাইক যে তত্ত্ব দিয়েছিলেন, থর্নডাইকের তত্ত্বের নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি। গেস্টাল্ট থিওরিকে আমরা অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব বলে জানি। ঠিক আছে, হিউরিস্টিক মেথড যাকে বলা হয়। তারপর দেখুন কার্ল লিওন দিয়েছিলেন ফিল্ড থিওরি, এটাও ঠিক আছে, কিন্তু প্যাভলভ দিয়েছিলেন অনুবর্তনবাদ, সেটা বিবর্তনবাদ হবে না। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। মনোবিজ্ঞানীদের মতে শিখন হচ্ছে, মনোবিজ্ঞানীদের মতে শিখন কি? কোয়েশ্চন নাম্বার 39। কারেক্ট আনসার কি হবে? অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের ধারা পরিবর্তন প্রক্রিয়া, ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা এবং পরিবর্তনের প্রক্রিয়া, বর্তমান অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ ও বর্তমান অভিজ্ঞতা প্রশিক্ষণের, মানে জিনিসটা সমানই। এখানে শুধু অতীত অভিজ্ঞতা, এখানে ভবিষ্যৎ, এখানে বর্তমান, আর এখানে ভবিষ্যৎ এবং বর্তমান অভিজ্ঞতা দুটো মিক্সচার রয়েছে। তো এখানে কারেক্ট আনসার কি হবে? শিখন কি? আমরা আগেই বলেছিলাম যে অতীতে তার কি অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ আমরা যাকে কি বলি ভাই, ক্লাস যখন শুরু করি তখন আমরা তাকে ক্লাসের শুরুতে আমরা কিছু তাকে প্রি নলেজ যেটা বলা হয়। ঠিক আছে, প্রি নলেজ আমরা যেটা নেই, প্রি অভিজ্ঞতা, তার এই টপিকের উপর তার কি অভিজ্ঞতা রয়েছে এবং সে তাকে কী ধরনের প্রশিক্ষণ দিতে হবে, এটা কী ধরনের প্রশিক্ষণ দিলে তার আচরণের ধারা পরিবর্তন হবে। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। শিক্ষাটা হচ্ছে ওটাই যে আচার আচরণের পরিবর্তন, আর কিছু নয়। তো এটা অতীতের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের ধারা পরিবর্তনের প্রক্রিয়া ইজ দ্য রাইট আনসার। প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথা হলো, প্যাভলভ যে অনুবর্তনবাদ দিয়েছিলেন একটু আগে বলেছিলাম প্যাভলভের অনুবর্তনবাদ। তো প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথা কি? শিক্ষক ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র ও বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা, ছাত্র শিক্ষক ও তার বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করা, না কোনোটি ঠিক নয়। কোয়েশ্চন নম্বর 40। তো প্যাভলভের অনুবর্তনবাদের মূল কথা ছিল ছাত্র এবং বিষয়বস্তুর মধ্যে সংযোগ সাধন করা ইজ দ্য রাইট আনসার। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার? কারেক্ট আনসার কি হবে? কমেন্ট করুন তবে। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা দরকার? মাতৃভাষায় শুনে বক্তব্য বিষয় বুঝতে পারা,
মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারা, বই পড়ে অর্থ বুঝতে পারা, সবগুলি ঠিক। কোয়েশ্চেন নাম্বার 41। ছাত্রছাত্রীরা মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখানে কারেক্ট আনসার হবে মাতৃভাষা শুনে বক্তব্য বিষয় সে বুঝতে পারবে, মাতৃভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারবে, তখনই বলবো মাতৃভাষা শিক্ষা হচ্ছে। একটা বই পড়ে সে যদি অর্থ বুঝতে পারে বা একটা প্যারাগ্রাফ পড়ে তার অর্থ বুঝতে পারে, তখন বলবো তার পঠন হয়েছে, মানে মাতৃভাষা শিক্ষা হয়েছে। সুতরাং উপরে সবগুলি ঠিক। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োগ করা জরুরি? শিক্ষার্থীদের শিক্ষাদান যখন করব তখন নিচের কোনটি প্রয়োগ করা জরুরি? জ্ঞান আহরণ, বোধ শক্তির বিকাশ, দক্ষতা অর্জন, উপরের সবগুলি। তো শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে নিচের জ্ঞান আহরণও করতে হবে, বোধ শক্তির বিকাশও থাকতে হবে, দক্ষতা অর্জন থাকতে হবে, উপরের সবগুলি ঠিক ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি শ্রবণের ভাগ নয়? দেখুন শ্রবণের ভাগ নয় বলেছে, তো নিচের কোনটি শ্রবণের ভাগ নয় বলুন তো? মনোযোগ সহকারে শ্রবণ, মনোযোগ বিহীন শ্রবণ, আকস্মিক শ্রবণ, না স্বতঃস্ফূর্ত শ্রবণ? শ্রবণের ভাগ নয়, এটা কারেক্ট আনসার হবে আকস্মিক শ্রবণ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার জানতে পারা যায়। কোনো নতুন একটা তথ্য, এটা নতুন তথ্য হবে, কোনো নতুন তথ্য ও তার সম্পর্কিত ব্যাপার যদি আমরা জানতে পারি তো কিসের মাধ্যমে জানতে পারবো? প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে, প্রত্যক্ষ পঠনের দ্বারা, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা আলাপ পরিচয় করিয়ে, না উপরের সবগুলি দ্বারা? কোয়েশ্চেন নাম্বার 44। তো প্রত্যক্ষ এক্সপেরিয়েন্সের দ্বারাও কিন্তু আমরা যে কোনো নতুন তথ্য পেতে পারি, প্রত্যক্ষ পঠনের দ্বারা বই পড়েও কিন্তু আমরা নতুন একটা তথ্য বা সম্পর্কিত জানতে পারি, কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করেও কিন্তু জানতে পারি। সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 45 কি হবে কারেক্ট আনসার? কমেন্ট করুন। সিএস অ্যান্ডারসন এবং আই ডেভিডসন তাদের রিডিং অবজেক্টিভস এই গ্রন্থে প্রাথমিক স্তরে পঠনের অভ্যাস গড়ে তুলতে যেসব নির্দেশ দিয়েছিলেন সেগুলি কি? সঠিকভাবে শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা, সঠিকভাবে শব্দের অর্থ উপলব্ধিতে দক্ষ করে তোলা। ক এবং খ দুটাই ঠিক, ক এবং খ কোনোটাই ঠিক নয়। মনে রাখবেন রিডিং অবজেক্টিভস যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থে প্রাথমিক স্তরে পঠনের অভ্যাসকে গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছিল যে সঠিকভাবে শব্দ উচ্চারণে তাদেরকে দক্ষ করে তুলতে হবে, সঠিকভাবে শব্দের অর্থ যাতে উপলব্ধি করতে পারে এই ব্যাপারে দক্ষ করে তুলতে হবে। সুতরাং অপশন নাম্বার সি ক এবং খ দুটোই ঠিক ইজ দ্য রাইট অ্যান্সার। মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির যে 5টি ধাপের কথা বলেছিলেন সেগুলি হলো, মাইকেল ওয়েস্ট তিনি পঠন পদ্ধতির 5টা ধাপের কথা বলেছিলেন। এর মধ্যে দুটো আমরা ডিসকাস করছি। শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা, বিভিন্ন অংশ এবং শব্দ দ্বারা সমগ্র অংশ বা বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ, এবং দুটোই ঠিক কোনোটাই ঠিক নয়। তো মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টা ধাপের মধ্যে তিনি বলেছিলেন যে এখানে শব্দের পরিচিতি এবং শব্দের ব্যাখ্যা থাকতে হবে, বিভিন্ন অংশ এবং শব্দ দ্বারা সমগ্র অংশ বাক্য গঠন অর্থাৎ সংশ্লেষণ, অর্থাৎ আস্তে আস্তে তারা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং ক এবং খ দুটাই ঠিক ইজ দ্য রাইট আনসার। আদর্শ সরব পাঠের ক্ষেত্রে নিচের বিষয়গুলির মধ্যে কোনটির প্রতি নজর দেওয়া প্রয়োজন নয়? আদর্শ সরব পাঠের ক্ষেত্রে আমরা কোন জিনিসের প্রতি নজর দেওয়ার প্রয়োজন নেই? স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের অন্তর্গত বিভিন্ন বর্ণের যথাযথ উচ্চারণ করা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা, ছন্দ এবং জ্যোতিচিহ্নের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা, শ্বাসাঘাত ও বিশেষ বিশেষ উচ্চারণ বৈশিষ্ট্যের দিকে নজর দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 47।
সরব পাঠ মানে সে যে লাউডলি রিডিং করছে, তো লাউড রিডিংয়ের ক্ষেত্রে আমরা তার উচ্চারণগুলো আমরা ভালো করে দেখব যে তার উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে কিনা না। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সে ভালো করে উচ্চারণ করতে পারছে কিনা না সেটা দেখব। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের অন্তর্গত প্রতিটি বর্ণের যথাযথ উচ্চারণ না করা, আর যথাযথ উচ্চারণ করতে হবে, এখানে যথাযথ উচ্চারণ না করে তার মানে তার ভুল হবে। সুতরাং এটা অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নিচের কোনটি লাউড রিডিং এর উপযোগী নয়? লাউড রিডিং মানে সরব পাঠ। নিচের কোনটা সরব পাঠ বা সরব পঠনের ক্ষেত্রে উপযোগী নয়? ছাত্ররা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের কাছে লাউড রিডিং সবসময় আনন্দজনক ব্যাপার। সরব পাঠ শিশুদের প্রাণহীন করে তোলে। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত হয়। তো নিচের কোনটা উপযোগী নয় বা নিচের কোনটা ঠিক নয়, এটা কারেক্ট আনসার কি হবে? 48। সরব পাঠ শিশুদের প্রাণহীন করে তোলে, এটা হবে কারেক্ট আনসার। অর্থাৎ সরব পাঠ যদি করে তাহলে তার সঠিক উচ্চারণে সে দক্ষ হতে পারে। কারণ কি? কারণ সে যখন লাউড রিডিং করবে তখন তার পাশে যে থাকবে তার প্যারেন্টস থাকুক, গার্জিয়ান থাকুক বা শিক্ষক থাকুক, যদি সে ভুল উচ্চারণ করে সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করাতে হবে। সুতরাং এটা ঠিক আছে। শিক্ষার্থীদের কাছে লাউড রিডিং জুড়ে পড়া তাদের কাছে এটা আনন্দজনক ব্যাপার, এটাও ঠিক আছে। সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে পাঠের ত্রুটি সংশোধিত, ইয়েস। যদি ভুল হয় তাহলে পাশে কেউ থাকলে সংশোধন করে দেবে, কিন্তু তাদেরকে সেটা প্রাণহীন করে তোলে না। তো প্রাণহীন করে তোলে না, সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। লাউড রিডিং এর ক্ষেত্রে অসুবিধাগুলির মধ্যে কোনটা ঠিক নয়? লাউড রিডিং এর ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে, তার মানে নিচের কোনটা নয়? সরব পাঠে অতিরিক্ত শ্রম লাগে বলে শরীর ক্লান্ত হয়। অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার করে। সরব পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন হয়। শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 49 কারেক্ট আনসার কি হবে? সরব পাঠের অসুবিধাগুলির মধ্যে কোনটা ঠিক নয়? অপশন নাম্বার এ। সরব পাঠে অতিরিক্ত শ্রম লাগে বলে শরীর ক্লান্ত হয়, এটা তার অসুবিধা। সরব পাঠের ক্ষেত্রে বেশি সময় প্রয়োজন হয়, এটাও অসুবিধা, ডিমেরিটস। শিক্ষার্থীদের মনোযোগ সবসময় নাও থাকতে পারে, এটাও ডিমেরিটস। কিন্তু সরব পাঠের মাধ্যমে অন্যের পড়াশোনার ক্ষেত্রে উপকার হবে, মানে আমি পড়ছি, জুড়ে জুড়ে পড়ছি, আমার পাশে যদি কেউ থাকে তাহলে সেই জিনিসটা শুনে শুনে শিখে নেবে। তো সে যদি জিনিসটা শিখে নেয় তাহলে আমার ক্ষতি কি করে হলো? এক্ষেত্রে আমার তো ক্ষতি হলো না, আমার সেটা অসুবিধা হলো না, তার সুবিধা হলো বরঞ্চ। সুতরাং এই ক্ষেত্রে এটা অসুবিধা নয়। অপশন বিটা অসুবিধা নয়, বাকি তিনটাই হচ্ছে কি অসুবিধা। শরীর ক্লান্ত হয়, এটা অসুবিধা। সময়ের প্রয়োজন নাই, সেটা অসুবিধা। সবসময় মনোযোগ নেই, এটা অসুবিধা। কিন্তু অন্যের উপকার হবে, এটা অসুবিধার মধ্যে পড়বে না, এটা সুবিধার মধ্যে পড়বে। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কার্যকরী শ্রবণের বা কোনো কিছু শোনার ফল ভালোভাবে পেতে হলে যেসব জিনিসের উপর নির্ভর করতে হয় সেগুলি হলো: কার্যকরী শ্রবণ বা কোনো কিছু শোনার ফল যদি ভালোভাবে আমরা পেতে চাই তাহলে কোন জিনিসের উপর নির্ভর করতে হবে? উপযুক্ত পরিবেশ, বক্তার বাচনভঙ্গি, উপস্থাপন ক্ষমতা, এ এবং বি দুটোই ঠিক, কোনোটাই ঠিক নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? 50। তাড়াতাড়ি কমেন্ট বক্সে ফার্স্ট করুন। তো দেখুন, এটার কারেক্ট আনসার হবে কার্যকরী শ্রবণ এবং কোনো কিছু শোনার ফল যদি আমরা কার্যকরীভাবে করতে চাই তাহলে এখানে উপযুক্ত পরিবেশ থাকতে হবে, বক্তার বাচন ভঙ্গি এবং বক্তার উপস্থাপন ক্ষমতাটা থাকতে হবে। সুতরাং এ এবং বি দুটাই হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের দিক দিয়ে পাঠকে কয় ভাগে ভাগ করা হয়? একদম সিম্পল কোয়েশ্চেন। পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক দিয়ে যদি আমরা পাঠকে বিবেচনা করি তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি একটা পাঠকে? তো পাঠকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, নীরব পাঠ, সরব পাঠ, সমবেত পাঠ। ঠিক আছে ভাই, তো এই পাঠগুলো অবশ্যই জানবেন, আর অনেকগুলো ভাগ রয়েছে। ঠিক আছে, তো নিচের কোনটি পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের ভাগ নয়? নিচের কোনটা পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্যের ভাগ নয়? কোয়েশ্চন নাম্বার 52। এখানে কারেক্ট আনসার হবে বিস্তৃত পাঠ। ঠিক আছে, এরপর দেখি নিচের কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? দেখুন, নিচের কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? একদম ছোট ছোট প্রশ্ন, কিন্তু ট্রিকি প্রশ্ন ভাই, সওয়াল। নির্ভুলতা, ধীরতা, উপলব্ধি না অভিব্যক্তি? কারেক্ট আনসার কী হবে?
কোয়েশ্চন নাম্বার 53, নিচের কোনটি আদর্শ পাঠদানের বৈশিষ্ট্য নয় বলেছে? কী হবে কারেক্ট অ্যান্সার? তাড়াতাড়ি কমেন্ট করুন। 53 কী হবে? এটা কারেক্ট আনসার হবে ধীরতা। ঠিক আছে, আদর্শ পাঠ হতে গেলে নির্ভুলতা হতে হবে, উপলব্ধি থাকতে হবে, অভিব্যক্তি থাকতে হবে, কিন্তু ধীরতা বা স্লোলি কোনো আদর্শ পাঠের কোনো একটা বৈশিষ্ট্য নয়। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 53, ধীরতা ইজ দ্য রাইট আনসার। কোনো রচনা লেখার সময় নিচের কোন বিষয়টি মনে না রাখলেও চলবে? যদি আমরা কোনো একটা রচনা লিখি তাহলে নিচের কোন জিনিসটা যদি আমরা মনে না রাখি তাহলেও কিন্তু চলবে? কোয়েশ্চেন নাম্বার 54, বানান ভুল ব্যাপারে সাবধানী হতে হবে। ইয়েস, আলটিমেটলি হতে হবে। বানান ভুল আমাদের যদি হয় তাহলে আমাদের লেখার কি মানে থাকলো, তাই না? সুতরাং বানান যাতে ভুল না হয় সেদিকে আমার সচেষ্ট হতে হবে। তো বানান ভুল ব্যাপারে সাবধান হতে হবে, এটা কারেক্ট। রচনার ভাষা হবে সহজ, সরল এবং সাবলীল। ইয়েস, আমি যে ভাষা রচনা করব ভাষাটা যেন সহজ হয়, সরল হয় এবং সাবলীল হয়, মানে সবাই যাতে পড়ে জিনিসটাকে বুঝতে পারে এই ধরনের ভাষা আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। লেখার ক্ষেত্রে পুনরুক্তি দোষ যাতে না ঘটে। ঠিক আছে, এক কথাকে বারবার লিখবো। পুনরুক্ত বদভ্যাস যাকে বলা হয়, আমাদের অনুপ্রাস যে অলঙ্কারের পাঠ রয়েছে, তো অলঙ্কারের পাঠে আমরা দেখেছিলাম এই পুনরুক্ত বদভ্যাস এই যাতে না থাকে, এটাও দেখতে হবে। কিন্তু বিদেশি শব্দ প্রয়োগ করলেও চলবে, না করলেও চলবে। দেখুন এখানে বলেছে কোনো রচনা লেখার সময় কোন বিষয়টি মনে না রাখলেও চলবে। তো বিদেশি শব্দ আমাদের প্রয়োগ করতেই হবে, এই কথাটা আমাদের মনে না রাখলেও একটা রচনা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মূর্তন কি? হোয়াট ইজ মূর্তন? কোয়েশ্চন নাম্বার 55, মূর্তন কি? এক ধরনের শিক্ষণ কৌশল, এক ধরনের শিক্ষা, এক ধরনের শিক্ষক, এক ধরনের ছাত্রছাত্রী। মূর্তন কি? দেখুন প্রশ্ন ভাই, ছোট প্রশ্ন কিন্তু দেখুন ঠিকই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাই পরীক্ষার হলে। তো মূর্তন হচ্ছে মূর্ত বস্তু, আমরা বুঝতে পারি, টিএলএম বুঝতে পারি, অর্থাৎ এখানে যেহেতু টিএলএম এর কোনো অপশন আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, তো এক ধরনের শিক্ষা হচ্ছে না, এক ধরনের শিক্ষক হবে না, ছাত্রছাত্রী হবে না, কারেক্ট অ্যান্সার হবে শিক্ষণ কৌশল ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মূর্তন মানে মূর্ত বস্তু বলে আমরা আইডেন্টিফাই করতে পারি, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। আমরা এখানে যেহেতু অপশনে নাই সুতরাং কারেক্ট অ্যান্সার আমরা দেবো এক ধরনের শিক্ষণ কৌশল ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, মূর্তনের ভাগগুলি কি কি? দেখুন, ভাষামূলক ও শিক্ষাধর্মী, ভাষামূলক ও বস্তুধর্মী, বস্তুধর্মী ও শিক্ষামূলক, নাকি বস্তুধর্মী ও শিক্ষণমূলক? কোয়েশ্চেন নাম্বার 56, কারেক্ট অ্যান্সার কী হবে? এটা মূর্তন। মূর্তন আগে বলেছিলাম, মূর্তন মানে কি? বস্তু। ঠিক আছে, বস্তু হতে হবে। ঠিক আছে, তো বস্তুধর্মী এবং ভাষামূলক, এই বস্তুর মাধ্যমে আমরা তাকে ভাষা শেখাতে সাহায্য করবে এই জিনিসটা। সুতরাং ভাষামূলক এবং বস্তুধর্মী ইজ দ্য রাইট অ্যান্সার। ভাষামূলক পদ্ধতিটি হলো, ভাষামূলক পদ্ধতিটা কী ভাই? দর্শনধর্মী, লেখনধর্মী, শ্রবণধর্মী, না কোনোটি নয়? ভাষামূলক যেটা পদ্ধতি রয়েছে এটা আসলে কি? কোয়েশ্চন নাম্বার 57, ভাষামূলক পদ্ধতি হচ্ছে কী ধরনের? এটা হচ্ছে শ্রবণধর্মী পদ্ধতি। ঠিক আছে, শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যে সমস্ত অত্যাবশ্যকীয় উপকরণ প্রয়োজন সেগুলিকে বলা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, যেগুলো না হলে ক্লাস দান করা সম্ভব হয় না বা কষ্টকর হয়ে ওঠে, এগুলিকে কী বলা হয়? শিক্ষা উপকরণ, শিক্ষণ উপকরণ, শিক্ষক উপকরণ, নাকি ছাত্র? অর্থাৎ এখানে বলা হয়েছে কি টিএলএমের কথা। এখানে টিএলএমের সঠিক বাংলা অর্থ কোনটি সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কারেক্ট আনসার ফান্ডা মিটে গেল। তো টিএলএমের সঠিক বাংলা কী ভাই? অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার এবিসিডি কোনটা হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারেক্ট আনসার কী হতে পারে?
উপকরণ ঠিক আছে, ছাত্র উপকরণ, শিক্ষক উপকরণ বলে কিছু হয় না, ঠিক আছে, কেটে দিলাম। আগে কোনটা কোনটা কাটা যায় দেখুন। তো এখানে শিক্ষণ উপকরণ ইজ দ্য রাইট আনসার। শিক্ষা উপকরণ কখনো হয় না, সুতরাং শিক্ষণ উপকরণ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ কী? শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ কী? যে সকল বস্তু বা কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করতে তোলা যায় তাকে আমরা শিক্ষামূলক প্রদীপন বলে থাকি। যে সকল বস্তুর দ্বারা শিক্ষার্থীরা শিক্ষিত হয়, যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীরা পড়তে পারে, যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীর সঠিক পাঠদানের পথ দেখানো যায়। এখানে শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ কারেক্ট আনসার কী হবে? অ্যাকর্ডিং টু অপশন কী হবে বলুন তো? কোয়েশ্চন নাম্বার 59 কারেক্ট আনসার কী হতে পারে? তো শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ হচ্ছে কি? যে সকল বস্তুর দ্বারা শিক্ষার্থী শিক্ষিত হবে সেরকম কোনো কথা নয়। যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীরা পড়তে পারে সেটাও কথা নয়। যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীদের সঠিক পাঠদানের পথ দেখানো হয় তার চেয়ে ভালো আনসার হবে শিক্ষামূলক প্রদীপন। টিএলএম এর মাধ্যমে তারা কল্পনা শক্তির বিকাশ আমরা ঘটাতে পারি, ইমাজিন করতে পারে যে ইয়েস ওই জিনিসটা ওই ধরনের হবে, ওই জিনিসটা ওই ধরনের হবে। তারা কী করতে পারে? ইমাজিন করতে পারে টিএলএম এর মাধ্যমে, শিক্ষামূলক প্রদীপনের মাধ্যমে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে সকল বস্তু বা কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে তোলা যায় এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। বস্তুধর্মী শিক্ষণ কৌশলটি আসলে কি? বস্তুধর্মী শিক্ষণ কৌশলটা আসলে শ্রবণধর্মী, দর্শনধর্মী, লিখনধর্মী নাকি কোনোটি নয়? আচ্ছা, বস্তুধর্মী শিক্ষণ মানে একটা বস্তু, ধরে নিন একটা বস্তু, বস্তু মানে বুঝতে পারছেন তো হোয়াট ইজ বস্তু? বস্তু হোয়াট ইজ ম্যাটেরিয়াল, আমি কী করে বুঝাবো আপনাকে? বস্তু বুঝতে পারছেন তো? যেমন একটা বল হচ্ছে একটা বস্তু। তো বলটাকে আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন না লিখতে পারবেন? আরে ভাই, বলটাকে আপনি দেখতে পাচ্ছেন তাই না? বলটাকে আপনি দেখতে পাচ্ছেন তো, সুতরাং দ্যাট ইজ কল দর্শনধর্মী। দেখুন প্রশ্ন ট্রিকি বাট ইজি, ঠিক আছে। শিক্ষামূলক প্রদীপন বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে একটি সার্থক অনুবন্ধ তৈরি করে, একটি সার্থক অনুবন্ধ তৈরি করে না, একটি সার্থক অনুবন্ধ তৈরির প্রেরণা তৈরি করে, একটা সার্থক অনুবন্ধ তৈরির সহায়ক নয়। তো কোয়েশ্চন নম্বর 61 কারেক্ট অ্যান্সার কী হবে? শিক্ষামূলক প্রদীপন বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে একটা সার্থক অনুবন্ধ তৈরি করে, মানে কো রিলেটেড। বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের সঙ্গে টিএলএম এর একটা কো রিলেটেড ভালো একটা সম্পর্ক থেকে থাকছে, ঠিক আছে ভাই। সাধারণতভাবে শিক্ষামূলক প্রদীপনকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 4টি, 5টি না 6টি? আমরা আগের ক্লাসে বলেছিলাম, এই ক্লাসেও বলছি, শিক্ষামূলক প্রদীপনকে 5টি ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয়? দেখুন, শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয় কোনটি? দর্শন ভিত্তিক প্রদীপন, লেখন ভিত্তিক প্রদীপন, শ্রবণ ভিত্তিক প্রদীপন, স্বয়ং শিক্ষণমূলক প্রদীপন। কোয়েশ্চন নম্বর 63। নিচের কোনটি শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয়? এখানে কারেক্ট আনসার হবে স্বয়ং শিক্ষণমূলক প্রদীপন, এটা ভাগ নয়। শিক্ষণমূলক প্রদীপনগুলোকে আমরা দেখতেও পারি, ঠিক আছে, অনেক সময় শুনতেও পারি, ঠিক আছে, আর লেখার ক্ষেত্রে প্রদীপনটা ব্যবহার করা হয়, সুতরাং স্বয়ং শিক্ষণমূলক প্রদীপন ইজ দ্য রাইট আনসার। দর্শন ভিত্তিক প্রদীপনগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়? মানে নিচের কোনটা আমরা দেখতে পারি না? নিচের কোনটা আমরা দেখতে পারি না? পাঠ্যপুস্তক আমরা দেখতে পারি, ব্ল্যাকবোর্ড দেখতে পারি, কেউ যদি অভিনয় করে তো অভিনয়টা দেখতে পারি, কিন্তু বক্তৃতা আমরা দেখতে পারি না, বক্তৃতা শুধু শুনতে পারি, ঠিক আছে।
সার্থক প্রদীপনের ব্যবহার শিক্ষার্থীদের ভাষা বিকাশে। সার্থক যদি প্রদীপনের ব্যবহার করি তাহলে সেটা শিক্ষার্থীর ভাষা বিকাশে কি হবে, যথেষ্ট সহায়তা করবে। সুতরাং অপশন নাম্বার এ সহায়তা করে ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 66। পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদ্ধতি সেটি হলো। পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদ্ধতি সেটা কি? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, বিশ্লেষণমূলক পদ্ধতি, সাংগঠনিক পদ্ধতি। কোয়েশ্চন নাম্বার 66 কারেক্ট আনসার কি হতে পারে বলুন? পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে আমরা বলবো কি সাংগঠনিক পদ্ধতি। সবাই মিলে একটা সংগঠন তৈরি করব, সংগঠনের মাধ্যমে আমরা করছি, সুতরাং দ্যাট ইজ নোন অ্যাজ সাংগঠনিক পদ্ধতি। ভাষা এটি আসলে বুদ্ধির সঙ্গে যুক্ত, সংগঠনের সঙ্গে যুক্ত, স্মৃতির সঙ্গে যুক্ত, নাকি চিন্তনের সঙ্গে যুক্ত? কোয়েশ্চন নাম্বার 67 কি হতে পারে বলুন? ভাষা এটি আসলে কিসের সঙ্গে সংযুক্ত? বুদ্ধি, সংগঠন, স্মৃতি নাকি চিন্তন? কি হতে পারে কারেক্ট আনসার? আপনার আইডিয়া কি দিচ্ছে ভাই? দেখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার একমাত্র সহজগুরু ইউটিউব চ্যানেলে পাচ্ছেন। আপনারা এক্ষুনি নতুন হয়ে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন। এই ক্লাসের সবগুলা ক্লাসের পিডিএফ, ঠিক আছে ভাই, রুক যাবে কাহা চালা যা রে ভাই, সবগুলা ক্লাসের পিডিএফ, তাছাড়া 50+ মক টেস্ট, ঠিক আছে, তাছাড়া অনলাইন ক্লাস আপনারা এখানে 100% পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। ঠিক আছে, তাই না? সুতরাং ভালো করে পড়ুন এবং 30-এর মধ্যে 30 নিয়ে আসুন, তাহলে আমরাও বলতে পারবো ইয়েস দেখুন ওই ছাত্রটি 30-এর মধ্যে 30 পেয়েছে, এটাই আমাদের গর্ব, তাই না? তো দেখুন, ভাষা এটি আসলে কিসের সঙ্গে যুক্ত ভাই? কমেন্ট করেছেন আপনারা, অনেক ধন্যবাদ। এটা কারেক্ট আনসার কি? চিন্তনের সঙ্গে যুক্ত। কোয়েশ্চন নাম্বার 67, চিন্তন ইজ দ্য কারেক্ট আনসার। ভাষার মুখ্য কার্যকারিতাটি হলো, ভাষার যেটা মুখ্য কার্যকারিতা ওটা কি? মানুষ যে কথাগুলো বলতে চায় তাকে ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করা, বাক্যের সার্বিক গঠন এবং তার অন্তর্নিহিত অর্থকে সঠিকভাবে অনুধাবন করা, মানুষ যা লিখতে চায় তাকে লেখার মাধ্যমে প্রকাশ করা, বাক্যকে সঠিকভাবে গঠন করা এবং তাকে বলা। ভাষার মুখ্য কার্যকারিতাটা কি? কোয়েশ্চন নাম্বার 68 কি বলেছে? ভাষার মূল যেটা কার্যকারিতা সেটা কি? এটা কারেক্ট আনসার হবে মানুষ যে কথাগুলো বলতে চায় তাকে ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করতে হবে। তো ভাষার মাধ্যমে আমরা, ভাষার মূল কার্য হচ্ছে ভাষা দিয়ে ভাষা প্রকাশ, তাই না? সুতরাং এটা হবে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। যখন কোনো ছাত্র কিংবা ছাত্রী কানে কম শুনতে পায় তখন একজন শিক্ষকের যেটি করা একান্ত দরকার সেটি হলো। ইয়েস, এই প্রশ্ন ভাই আমি বলছি না, ভাই কারেক্ট আনসার। এই প্রশ্নের কারেক্ট আনসার আমি বলছি না, কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন? স্পষ্টভাবে শব্দগুলিকে উচ্চারণ করা, স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করা, যাতে ছাত্র বা ছাত্রীটি দেখতে পায় তার ব্যবস্থা করা। কি হতে পারে কারেক্ট আনসার একবার ভাবুন তো? যখন কোনো ছাত্র কিংবা ছাত্রী কানে কম শুনতে পায় তখন আপনি তাকে কি করবেন? স্পষ্টভাবে শব্দগুলিকে উচ্চারণ করবেন, স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করবেন, যাতে ছাত্র বা ছাত্রীটি দেখতে পায় তার ব্যবস্থা করবেন। দেখুন এখানে দেখুন, দেখতে পায় সে কি কানে কম শুনে, এখানে কানে কম শোনার কথা বলা হচ্ছে, এখানে দেখা কোথা থেকে হলো? সুতরাং এটা কারেক্ট আনসার হবে না। ঠিক আছে, স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করা, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। হ্যাঁ, স্পষ্টভাবে শব্দগুলো যাতে করে উচ্চারণ করে, ঠিক আছে, খুব জোরে জোরেভাবে উচ্চারণ করে যাতে তার কানে গিয়ে পৌঁছায়, শব্দগুলো স্পষ্টভাবে বলে, তখনকার শিক্ষার্থীরা যদি কিছুটা শুনতে পায় তাহলে সে শুনবে। নিচের কোনটি বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য নয়? নিচের কোনটি বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য নয় বলেছে? দেখুন,
বাংলা ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা। 100% কারেক্ট। বাংলা ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা, সেটা বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্যের মধ্যে পড়ছে ভাই, আমরা পড়লাম। বাংলা ভাষায় কথা বলে মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারা। ইয়েস, মনের ভাব প্রকাশ করতে পারা। পড়ার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে। ইয়েস, কিন্তু পড়ার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ হয় না। পড়ার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ হয় না। পড়ার মধ্য দিয়ে আমরা অন্যজনের মনের ভাব আমরা বুঝতে পারি, অর্জন করতে পারি। পড়ার মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে পারি না। পড়ার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি? অর্জন করতে পারি। পড়া দিয়ে আমরা, এখানে খেলা দেখুন, খেলা ঘুরে গেছে, ঠিক আছে না? এখানে দেখুন পড়ার মাধ্যমে আমরা কি করতে পারি? অর্জন করতে পারি। পড়ার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি না। সুতরাং অপশন নাম্বার ডি এখানে সঠিক নয়। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। কথা বলার দক্ষতা অর্জনের জন্য যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলি হলো। কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা কি? সঠিকভাবে বাক্যের অন্তর্গত শব্দগুলির গুচ্ছ বিভাগ করা, কণ্ঠস্বরের প্রয়োজনে উঠানামা, ভাষার সাহায্যে শ্রোতার কাছে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারা। উপরের সবগুলোই ঠিক। কোয়েশ্চন নাম্বার 71। কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে কোন কোন বিষয়ের উপর আমাদের দৃষ্টি রাখতে হবে? কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন ভাই। কোয়েশ্চন নাম্বার 71। কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে সঠিকভাবে বাক্যের অন্তর্গত শব্দগুলির উচ্চ বিভাগ করতে হবে। গুচ্ছগুলো আলাদা আলাদা করে বিভাগ করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? কণ্ঠস্বরের প্রয়োজনে উঠানামা করতে হবে, তাই না? কণ্ঠস্বর কখন মৃদু স্বরে কথা বলতে হবে, কখন একটু উঁচু স্বরে কথা বলতে হবে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। ভাষার সাহায্যে শ্রোতার কাছে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, এটাও ঠিক। সুতরাং অপশন নাম্বার ডি। উপরের সবগুলি ঠিক, এটা হবে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। সুন্দরভাবে কথা বলার লক্ষণগুলি হলো। কোয়েশ্চন নাম্বার 72। সুন্দরভাবে কথা বলার লক্ষণ কি? কার্যকারিতা এবং বাকপটুতা, অনর্গল কথা বলার ক্ষমতা, সৌন্দর্য, মানে কথা বলার সৌন্দর্যকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, এবং উপরে সবগুলোই ঠিক। কারেক্ট আনসার কি? সুন্দরভাবে কথা বলার লক্ষণগুলি হচ্ছে উপরের সবগুলি। কারণ কথা বলতে গেলে তার বাকপাটুকতা থাকতে হবে, অনর্গল কথা বলার ক্ষমতা থাকতে হবে, এবং কথা বলার যেটা সৌন্দর্য বা মাধুর্য এটা কিন্তু থাকতে হবে। সুতরাং উপরের সবগুলো ঠিক, এটা কিন্তু কারেক্ট আনসার। নিচের কোনটি ঠিক নয়? দেখুন নিচের কোনটা ঠিক নয়। মাতৃভাষা শিশুকে অন্তর ব্যক্তি সংযোগ সাধন করতে সাহায্য করে, মাতৃভাষা নিজের প্রয়োজন মেটাতে সাহায্য করে, মাতৃভাষা লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে, মাতৃভাষা চিন্তাকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। কোয়েশ্চন নাম্বার 73। মাতৃভাষা নিজের প্রয়োজন মেটাতে সাহায্য করে, এটা 100% কারেক্ট আমরা বলতে পারি। মাতৃভাষা চিন্তাকে আরও সমৃদ্ধ করে বলতে পারি। মাতৃভাষা শিশুকে অন্তর্ব্যক্তি সংযোগ সাধন করতে পারে, ঠিক আছে, এটাও কারেক্ট। কিন্তু মাতৃভাষা লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে, সেটা ঠিক নয় অ্যাকর্ডিং টু অপশন। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। যখন আমরা লিখি তখন কিন্তু মাতৃভাষায় লিখি না, তখন আমরা একটা শুদ্ধ একটা ভাষায় আমরা লিখি, তাই না? যখন আমরা যখন কথা বলি সেটা কথ্য ভাষা, মাতৃভাষা আমার কথ্য ভাষা হতে পারে, কিন্তু যখন আমি লিখবো তখন কিন্তু সেই কথ্য ভাষায় লিখবো না, আমাকে কিন্তু লেখ্য ভাষায় লিখতে হবে। সুতরাং মাতৃভাষা লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে, এটা হচ্ছে রং। পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষার কয়টা রূপ লক্ষ্য করা যায়? ওই কী ধরনের প্রশ্ন ভাই? দেখুন শানদার প্রশ্ন। পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষার কয়টা রূপ লক্ষ্য করা যায়? কারেক্ট অ্যান্সার হচ্ছে দুটি। পাঠ্যবস্তুর বিশ্লেষণের দ্বারা কোন বিষয়টি স্পষ্টতর হয়ে ওঠে? পাঠ্যবস্তুর বিশ্লেষণের দ্বারা কোন বিষয়টি স্পষ্টতর হয়ে ওঠে? পাঠের উদ্দেশ্য, শিক্ষকের উদ্দেশ্য, নাকি নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ, নাকি সহায়ক বিষয়বস্তুর যথার্থ স্বরূপ? কারেক্ট অ্যান্সার কী হবে? 75।
এটা কারেক্ট আনসার হবে। এখানে কারেক্ট আনসার হচ্ছে কি নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ ইজ দ্য রাইট আনসার। শ্যাডলার কমিশনের অপর নাম কি? ও আপনাদের নাম শুনেছেন কখনো? শ্যাডলার কমিশন। দেখুন, রাধাকৃষ্ণন কমিশন, কুঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, ঠিক আছে, এগুলো নাম শুনেছি, কিন্তু শ্যাডলার কমিশন আজকে প্রথমবার আপনাদের শোনালাম। কেমন লাগলো বলুন? যদি আগে শুনে থাকেন তো কমেন্ট করুন তো ভাই। কমেন্ট করবেন কি কারেক্ট আনসার কী হয় জানিয়ে দিন। শ্যাডলার কমিশনের অপর নাম কি? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কমিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিশন, নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিশন? কোন কমিশনকে, কোন ইউনিভার্সিটি কমিশনকে আমরা শ্যাডলার কমিশন বলতে পারি? 76। এটা আপনার জানা দরকার আছে, কমেন্ট করুন। তো কারেক্ট আনসার হচ্ছে কি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। কুঠারি কমিশনের মূল কথা হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র, ভাষা শিক্ষার ক্ষেত্রে দ্বিভাষিক সূত্র, ভাষা শিক্ষার ক্ষেত্রে কেবলমাত্র ভাষা সূত্র, আর উপরের কোনোটাই না। কোয়েশ্চন নাম্বার 77। কোঠারি কমিশনের মূল কথা, কোঠারি কমিশনে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল, না 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল, না অনলি 1 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল? কোন ল্যাঙ্গুয়েজের ফর্মুলা দিয়েছিল বলুন? কোঠারি কমিশনের মূল কথা কি? তাড়াতাড়ি বলুন। কোঠারি কমিশন তো অনেক স্টাডি করেছেন ভাই, বলুন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উঠিয়ে নিয়ে দেখে নেবেন, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসছে, কোনো টপিক কিন্তু বাদ যায়নি ভাই। তো এটা কারেক্ট আনসার হবে। আপনারা সবাই জানেন কোঠারি কমিশনের মূল কথা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। কোঠারি কমিশনে 3 ভাষার সূত্র দিয়েছিল ভাষা শিক্ষার ক্ষেত্রে। রাধাকৃষ্ণন কমিশন মাতৃভাষা শিক্ষার মাধ্যম হোক একথা বলেছিলেন কেবলমাত্র প্রাথমিক স্তরে, কেবলমাত্র মাধ্যমিক স্তরে, প্রাথমিক মাধ্যমিক স্তর নয়, উচ্চতর স্তরে কোনোটাই নয়। রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরে মাতৃভাষা শিক্ষার কথা বলেছিলেন? প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন মাতৃভাষা শিক্ষার যেটা মাধ্যম সেটা কোন স্তরে হোক বলে তিনি দাবি করেছিলেন বা বলেছিলেন বা উত্থাপন করেছিলেন, যাই বলুন না কেন। রাধাকৃষ্ণন বলেছিলেন যে প্রাথমিক ও মাধ্যমিক স্তর নয়, উচ্চ স্তরে এটা বা হোক, এটা রাধাকৃষ্ণন কমিশনের বক্তব্য ছিল। নিচের কোনটি স্বাধীনতা বা স্বাধীনতা উত্তর পর্বের কমিশন? স্বাধীনতা বা স্বাধীনতার উত্তর পর্বে মানে স্বাধীনতার পরবর্তী সময়ের কমিশন। 1947 পরে কোন কমিশন এখানে গঠিত হয়েছিল? মুদালিয়ার কমিশন, উডস ডেসপাস কমিশন, হান্টার কমিশন, না শ্যাডলার কমিশন? এটা কারেক্ট আনসার মুদালিয়ার কমিশন। ঠিক আছে, এটা কারেক্ট আনসার কি মুদালিয়ার কমিশন। জানা না থাকলে জেনে যাবেন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন একথা বলে মাতৃভাষার প্রশস্তি গিয়েছিলেন কে? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, ঠিক আছে, অর্থাৎ হে বঙ্গ ভাণ্ডার তোমার মধ্যে অনেক বিবিধ রতন রয়েছে, এই কথাটা বলে মাতৃভাষাকে প্রশস্তি কে গেয়েছিলেন বা কে গানটা গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ? এটা কারেক্ট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আপনারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করবেন, আমি ক্লাসটাকে ফার্স্ট চালিয়ে যাচ্ছি যাতে কম সময় বেশি প্রশ্ন ডিসকাস করা যায়। তো এটা দেখুন কোয়েশ্চন নাম্বার 81, হান্টার কমিশন কি বলেছে দেখি। হান্টার কমিশন বলেছে প্রাথমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি জানালেন। মাধ্যমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানালেন। উচ্চতর স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানালেন। আর অপশন নাম্বার ডি দিয়েছে দেখুন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এটা কোয়েশ্চন, এটা হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তর, এলপি অ্যান্ড ইউপি। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোয়েশ্চন নাম্বার 81 কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে তা হচ্ছে বলুন। হান্টার কমিশন বলেছিল যে মাধ্যমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে
স্বীকৃতি জানালেন, বা হান্টার কমিশন এটাকে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে কোন কমিশন গঠিত হয়? প্রাথমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, নাকি উচ্চতর শিক্ষা কমিশন, নাকি কোনোটি নয়? লক্ষণ স্বামী মুদালিয়ার যে কমিশন গঠন করেছিলেন সেই কমিশনের নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। এবার কথা হচ্ছে মুদালিয়ার কমিশন কি নামে পরিচিত, বা মুদালিয়ার কমিশনের অপর নাম কি? 82। এটা কারেক্ট আনসার হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন নিচের কোনটা ঠিক। কারেক্ট আনসার কী হবে, নিচের কোনটা ঠিক? ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলার পরিবর্তে নয়, তার অনুষঙ্গ রূপে। ইয়াস, ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলা ভালো করে শেখার জন্য। ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হয়ে ওঠার জন্য। নিচের কোনটা ঠিক? 83। এটা কারেক্ট আনসার হবে ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলার পরিবর্তে শিখবে না, তারা তার আনুষঙ্গ হিসাবে ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটা শিখবে, বাংলাটার সঙ্গে সঙ্গে ইংলিশ তারা শিখে যাবে, একটা একটা রিলেটেড করে। ঠিক আছে, তখন তাদের ভালো হবে। এই বাকি অপশনগুলো আমাদের হচ্ছে না। নিচের কোনটা ঠিক? আরোহী পদ্ধতির প্রয়োগ দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। ঠিক আছে, অবরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। আরোহী এবং অবরোহী দুটি পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। আর কেবলমাত্র অবরোহী পদ্ধতির মাতৃভাষা শিক্ষা একমাত্র পথ। কোয়েশ্চন নাম্বার 84। কি হতে পারে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন তো। এটা কারেক্ট আনসার। দেখুন, কেবলমাত্র যদি থাকে প্যাডাগজিতে, কেবলমাত্র একমাত্র, এটা নেগেটিভ কেটে দিলেন। এটা কারেক্ট আনসার হচ্ছে কি আরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। কারণ আমরা যখন আরোহী পদ্ধতির ক্লাস করেছিলাম, ইন্ডাকটিভ ডেরাকটিভ মেথড আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আরোহী পদ্ধতি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সুতরাং আরোহী পদ্ধতির মাধ্যমে মাতৃভাষা শিক্ষা দেওয়াটা উচিত, বা ব্যাকরণ শিক্ষা দেওয়াটা উচিত। একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে বড় কথা হলো, একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে বড় কথা কি? তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষা সাহিত্যের সম্যক জ্ঞান থাকা দরকার। তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষা সাহিত্যের সম্যক জ্ঞান থাকতে হবে। ঠিক আছে ভাই? তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষার ব্যাকরণ সম্বন্ধে সঠিক জ্ঞান থাকতে হবে। তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষায় সঠিক শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। উপরের সবগুলি ঠিক। তো কারেক্ট আনসার আমরা দেখতেই পাচ্ছি উপরের সবগুলি ঠিক। কেন সময় নষ্ট করব? একজন ভাষা শিক্ষক, আমি যদি বাংলা ভাষা শিক্ষক হই অ্যাজ পার এক্সাম্পল, তাহলে আমাকে সে বাংলা ভাষা সাহিত্যের প্রতি কিছুটা জ্ঞান থাকতে হবে, বাংলা ভাষার ব্যাকরণ সম্বন্ধে আমার জ্ঞান থাকতে হবে, সঠিক শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করার যদি দক্ষতা আমার মধ্যে যদি ভালো করে থাকে, তাহলেই আমি আদর্শ বাংলা শিক্ষক, নহলে আমি আদর্শ বাংলা শিক্ষক নয়, তাই না? সুতরাং উপরের সবগুলি হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষার সূচনায় ছাত্রছাত্রীদের কী ধরনের ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব আরোপ করতে হবে? তত্ত্বমূলক ব্যাকরণ, ব্যবহারিক ব্যাকরণ, তত্ত্বমূলক ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ দুটোই, তত্ত্বমূলক ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ কোনোটিই নয়। কোয়েশ্চন নাম্বার 86 দেখুন। কনসেপ্টের ক্লাস যদি আপনারা ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর আপনারা অনায়াসে দিতে পারবেন। তো এটাও আমরা কিন্তু ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা এই টপিকে ডিসকাস করছি। ছাত্রছাত্রীদের যদি ব্যাকরণ ভালো করে শেখাতে হয়, তাহলে তার ব্যবহারিক ব্যাকরণটা ভালো করে শেখাতে হবে, যাতে করে সে সেটা ব্যবহার করে শিখতে পারে, ইউজ করে শিখতে পারে, অর্থাৎ সে প্র্যাকটিস করে শিখতে পারে, সে তার কথাবার্তা বলার মাধ্যমে সে যেন ব্যাকরণটা ইউজ করতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ব্যবহারিক ব্যাকরণ। জেসপারসন বলেছিলেন, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ।
একথার অর্থ তত্ত্বমূলক ব্যাকরণের পরিবর্তে ছাত্রদের ব্যবহারিক ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব দেওয়া, তত্ত্বমূলক ব্যাকরণকে সঠিকভাবে শেখাবার উপর গুরুত্ব দেওয়া, ব্যবহারিক ব্যাকরণকে শেখানোর জন্য ততটা গুরুত্ব না দেওয়া, কেবলমাত্র তত্ত্বমূলক ব্যাকরণগুলিকে ব্যবহারিক ব্যাকরণের সঙ্গে শেখানোর উপরে গুরুত্ব দেওয়া। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে দিয়েছে, ভেবেচিন্তে কারেক্ট অ্যান্সার করবেন। জেসপারসন বলেছিলেন, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ। যে একজন ব্যক্তি যদি ভাষা না জানে তাহলে সে ওই ভাষার ব্যাকরণ জীবনেও পড়তে পারবে না। এই কথাটার অর্থ যদি আমরা তত্ত্বমূলক ব্যাকরণের পরিবর্তে আমরা কি করি, তত্ত্বমূলক ব্যাকরণের পরে ছাত্রদের কি করে, এইমাত্র বলেছিলাম কি করাই, ব্যবহারিক ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব দেয়, তাই না? এইমাত্র বলেছিলাম না ব্যবহারিক ব্যাকরণ। সুতরাং এতে কারেক্ট আনসার হবে ব্যবহারিক ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব দেওয়া ইজ দ্য রাইট আনসার। পাঠ্যসূচি রচনার সময় যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া দরকার সেগুলি হলো বা শিক্ষাদানের মূল নীতিগুলি হলো, জানা থেকে অজানার দিকে হয়, সহজ থেকে জটিলের দিকে হয়, মূর্ত থেকে বিমূর্তর দিকে হয়, এগুলি সবগুলি ঠিক। এটা তো কারেক্ট আনসার আপনারা দিয়ে দেবেন, সেটা আমার দেওয়ার দরকার নেই ভাই। বলুন। আলটিমেটলি যখন পাঠ্যসূচি রচনা হবে তখন কিছুটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, বা শিক্ষাদানের মূল নীতিগুলো হচ্ছে এই ধরনের যে আমরা জানা থেকে অজানায় যাব, সহজ থেকে জটিলে যাব, মূর্ত থেকে বিমূর্তে যাব, ঠিক আছে? সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। শিক্ষা সহায়ক উপকরণগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? কোয়েশ্চন নম্বর 89। 3টি ভাগে ভাগ করা হয়, জেনে রাখবেন, আগের ক্লাসে বলেছিলাম ডিসকাস। যে সমস্ত ছাত্ররা শিক্ষণ সংক্রান্ত সমস্যায় গভীরভাবে আক্রান্ত তাদের সমস্যার মূল কারণ হলো, যে সমস্ত ছাত্রছাত্রীরা কি হচ্ছে শিক্ষণ সংক্রান্ত সমস্যায় ভুগছে তাদের সমস্যার মূল কারণ কি, তারা ভুল শিক্ষাকে গ্রহণ করছে, তাদের নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই, তারা নিজেদেরকেই খুব গর্বিত মনে করে, তারা কখনোই উদ্দীপক হিসাবে কাজ করে না। কোয়েশ্চন নম্বর 90। কোয়েশ্চন নম্বর 90, যাদের শিক্ষণ সংক্রান্ত সমস্যা আছে তাদের মূল কারণ তাদের নিজের উপর নিজের কোনো আত্মবিশ্বাস নেই ইজ দ্য রাইট আনসার। সিগন্যাল শিখন এই বিষয়টির সঙ্গে নিচের কোন কথাটি যথোপযুক্ত? সিগন্যাল, দেখুন ভাই, চিহ্ন সংক্রান্ত শিখন, বোধক সংক্রান্ত শিখন, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন, ভাবনা সিগন্যাল বুঝতে পারছেন তো? যেমন আমরা যদি ট্রেনের সামনে যদি রেড সিগন্যাল দেখিয়ে দিই ট্রেন কিন্তু থামে যায়, দ্যাট ইজ কল্ড সিগন্যাল। এটা কারেক্ট আনসার, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন ইজ দ্য রাইট আনসার। শিখনের সবচেয়ে প্রথম কথাটি হলো, শিখনের সবচেয়ে প্রথম কথা কি? পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারা, সমস্ত বিষয়কে আত্মীকরণ করা, সমস্ত বিষয়কে বর্জন করা। শিখনের সবচেয়ে প্রথম কথা কি? কোয়েশ্চেন নম্বর 92। ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে, তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, আমরা কখনো বর্জন করি না, পরিস্থিতির সঙ্গে নিজেকে সবসময় মানিয়ে নিলে চলবে না। কারেক্ট আনসার কি? সমস্ত বিষয়কে আত্মীকরণ করতে হবে, যেটা হচ্ছে শিখনের সবচেয়ে প্রথম কথা। ভার্বাল অ্যাসোসিয়েট শিখনের সঙ্গে যুক্ত রয়েছে কে? ভার্বাল অ্যাসোসিয়েটেড শিখন তার সঙ্গে যুক্ত কে রয়েছে? এটা কারেক্ট আনসার এসএস, সেটা মাথায় রাখবেন, এসএস। যে ছাত্র বা ছাত্রী কোনো বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারে আসলে সে কি? যদি কোনো ছাত্র বা ছাত্রী একটা ভাষাকে খুব ভালোভাবে মনে রাখতে পারে কোনো একটা বিষয়কে, তাহলে সেই ছাত্র বা ছাত্রীটা কি ঠিকঠাকভাবে স্থান অর্জন করতে পারছে। পড়াশোনার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নেই, সে কি স্মৃতিহীন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে পড়াশোনাকেই একমাত্র পথ বেছে নিয়েছে। কারেক্ট আনসার 94 এর কারেক্ট আনসার কী হবে? যদি সে ভালোভাবে অর্জন করতে পারে, দেখি তো, যদি সে ভালোভাবে জিনিসটাকে, আরে ভাই কোথায় চলে যায়, যদি সে ভালোভাবে জিনিসটাকে মনে রাখতে পারে, বুঝতে পারে, তাহলে পড়াশোনার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নাই সেটা আমরা কেন বলবো?
সে স্মৃতিহীন কেন বলবো? তার স্মৃতি রয়েছে, তাই এখন সে মনে রাখতে পারছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে পড়াশোনাকে একমাত্র পথ বেছে নিয়েছে, একমাত্র অনলি নেগেটিভ ওয়ার্ড। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বারে সে ঠিকঠাকভাবে স্থান অর্জন করতে পারছে ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন 94। একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ কি হবে? একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন তখন তার প্রধান কাজ হবে ভাষার শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া, ভাষার শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের নিবিড়ভাবে যোগসূত্রতা রক্ষা করা, ভাষার শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের ত্রুটি দূর করা, না উপরে কোনোটি নয়। 95। একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনাকে কি করতে হবে? যখন আপনি শিক্ষাদান করবেন তখন দেখবেন ছাত্রছাত্রীদের যদি কোথাও কিছু ভুল হয় তখন এজ এ শিক্ষক আপনাকে কি করতে হবে? সেটাকে রিকভার করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। সুতরাং ছাত্রছাত্রীদের ত্রুটি দূর করা, এটা হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি পাঠ পরিকল্পনা পদ্ধতি বা কৌশল নয়? লেসন প্ল্যানের পদ্ধতি বা কৌশল নিচের কোনটি নয়? হারবাটীয় পদ্ধতি, মূল্যায়নধর্মী পদ্ধতি, মরিসন পদ্ধতি, না পেভলভ পদ্ধতি? পেভলভ পদ্ধতি পাঠ পরিকল্পনা কোনো পদ্ধতি নয়, বাকি সবগুলো আমাদের লেসন প্ল্যানের এক একটা পার্ট। ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথড বলতে বোঝায়, ল্যাঙ্গুয়েজ মেথড বা ভাষা পদ্ধতি বলতে কি বোঝায়? পাঠ্যক্রম অনুসারে পাঠ্যপুস্তক সহ পড়ানো, কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা, সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ। কারেক্ট আনসার কী হবে? কমেন্ট বক্স তাড়াতাড়ি ভাই। 97। তো এটা কারেক্ট আনসার হবে, কি হবে দেখুন, ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথড বলতে কি বোঝাচ্ছে? এটা কারেক্ট আনসার হবে সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, এটা হচ্ছে ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথডের মূল কথা। শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য নিচের কোন কোন ভাবে পাঠ পরিকল্পনা করা যেতে পারে? শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য আমরা কোন কোন ভাবে পাঠ পরিকল্পনা করতে পারি? শিক্ষণ কৌশল, শিক্ষণ পদ্ধতি, উপকরণের ব্যবহার, শিক্ষার্থীর শিক্ষণজাত আচরণের পরিবর্তন, পূর্বজ্ঞান, না সবগুলি? 98। তো দেখুন, আমরা যখন লেসন প্ল্যান করি তখন এখানে কি থাকে? যখন আমরা লেসন প্ল্যান করি তখন শিক্ষণ কৌশলও থাকে, শিক্ষণ পদ্ধতিও থাকে, শিক্ষণ উপকরণও থাকে, আচরণের পরিবর্তন থাকে, পূর্বজ্ঞান যাচাই থাকে। সুতরাং সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত? যখন কোনো শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে তখন আমরা তাকে কী ধরনের সাহায্য দিতে পারি? প্রতিনিধিমূলক সাহায্য, নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, একান্তই কল্পনাসমূলক সাহায্য, না কোনোটিই নয়? এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 99। এটা কারেক্ট আনসার হবে যখন সে পরিবেশ সম্বন্ধে কিছু একটা জ্ঞান অর্জন করছে তখন সে নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য সে লাভ করছে, তাকে এই ধরনের জ্ঞান আমাদের দিতে হবে। গেস্টাল্ট যে তত্ত্বের প্রবর্তন করেন সেটি হচ্ছে, ইয়েস ভাই, একদম বড়িয়া সওয়াল, একদম লাস্ট, একদম সহজ একটা প্রশ্ন দিলাম। গেস্টাল্ট যে তত্ত্বের প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বটির নাম কি? সংযোগবাদ, অনুবর্তনবাদ, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, না ফিল্ড থিওরি? এটা কারেক্ট অ্যান্সার হবে অন্তর্ভুক্তিমূলক তত্ত্ব। ঠিক আছে ভাই, এটা গেস্টাল্টের একটা তত্ত্বের নাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। আজকে একটু